আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা চলদরিত অধ্যায়ের 2024 সালের সকল সিকিউ সলভ করবো ইনশাল্লাহ। সো চলো শুরু করা যাক, লেটস ডু ইট। দেখো, আমরা এই সিকোয়েন্সে আগে আমাদের বোর্ড কোশ্চেনগুলো সলভ করবো। ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড এভাবে সলভ করবো। এবং তোমরা দেখতেই পারতেছো কুমিল্লা বোর্ডে কিন্তু এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসছিল এবং ময়মনসিংহ বোর্ডে ওই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ আসছিল। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এইচএসসির জন্য এবং অ্যাডমিশনের জন্য প্রযোজ্য। আমরা প্রথমে ঢাকা বোর্ডের প্রশ্ন দিয়ে শুরু করি। ঢাকা বোর্ডের প্রশ্ন আমরা দেখতে পারতেছি একটা চিত্র দেওয়া আছে এবং গ নম্বরে বলছে উদ্দীপকে এ ও বি বিন্দুর মধ্যবর্তী তুল্যরোধ নির্ণয় করো। এ ও বি বিন্দুর মধ্যবর্তী তুল্যরোধ আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। সো দেখো আমাদের প্ল্যানটা কি? আমাদের প্ল্যানটা হচ্ছে এই তিনটাকে আমরা দেখতে পারতেছি সমান্তরালে আছে। এই তিনটা রোধ কিসে আছে? সমান্তরালে আছে। সো তিনটাকে আমরা একটা বানাবো। একটা যদি বানাই তাহলে এমন হবে চিত্রটা। উপরে কিন্তু একটা 5 ওহম আছে, এটা কিন্তু সাবধানে দিতে হবে, আমরা সব আমরা এটা বলে যাই। তো এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এইটাকে দিলাম হচ্ছে আরপি নাম, আর এটা হচ্ছে আমাদের 10 ওহম, আর উপরে আছে হচ্ছে 5 ওহম। সো আমাদের প্রথম কাজ হবে আরপি নির্ণয় করা। আরপি নির্ণয় করা খুবই সহজ হবে। আরপি নির্ণয় করা খুবই সহজ হবে, সেটা হচ্ছে 5, 10, 15 এই তিনটার সমান্তরালে আছে। এই তিনটা সমান্তরালে আছে, এই তিনটার তুল্যরোধ হচ্ছে আমাদের আরপি। 5, 10, 15 এই তিনটাকে আমরা চাচ্ছি একটা রোধে পরিণত করতে। সো যেহেতু সমান্তরাল আছে আমরা এই ফর্মুলা ইউজ করে ইজিলি বের করতে পারবো। তো এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমাদের অ্যান্সারটা বের করি। 1/5 প্লাস 1/10 প্লাস 1/15, এইটার ইনভার্স করতে হবে। 30/11 পাচ্ছি আমরা, 30/11 ওহম। ঠিক আছে, এরপর দেখো আমাদের এইটা এবং 10 ওহম কিন্তু সিরিজে আছে। আমাদের আরপি এবং 10 ওহম কিসে আছে? সিরিজে আছে। সিরিজে থাকলে খুবই সহজ, জাস্ট নর্মাল যোগ হবে। এটা আমরা জাস্ট হাতেই করতে পারবো। লসাগু যদি করি তাহলে 30 প্লাস 110, তাহলে 140/11। এবং এইটার সাথে আমাদের 5 ওহমটা হচ্ছে সমান্তরালে আছে। এটার সাথে আমাদের 5 ওহমটা হচ্ছে সমান্তরালে আছে। সো আমাদের আর ইকুইভ্যালেন্ট হবে 1/5 প্লাস এটার উল্টা যেটা হচ্ছে 11/140। এইটাকে যদি ইনভার্স করি তাহলেই আমরা আর ইকুইভ্যালেন্ট বের করে ফেলতে পারবো। 1/5 প্লাস 11/140, 140/39 ওহম। অথবা আমরা দশমিক দিয়ে আমাদের অ্যান্সারটা লিখতে পারি 3.5897। সো আমরা কিন্তু এ ও বি বিন্দুর তুল্যরোধ নির্ণয় করে ফেলছি। খুবই সহজ ছিল প্রশ্নটা, তাহলে আমাদের এটা হয়ে গেছে। এখন তাহলে আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখি। ঘ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের বর্তনীর x = 10 ওহম রোধটি অপসারণ করলে এমিটার প্রবাহ কিরূপ পরিবর্তন হবে। তো আমাদের যে 10 ওহমটা আছে এটাকে অপসারণ করলে আমাদের এমিটারের মধ্য দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে সেইটার কি পরিবর্তন হবে। তো আমরা এটাকে অপসারণ করার আগে কারেন্ট বের করব এবং এটাকে অপসারণ করার পর কারেন্ট বের করব। ঠিক আছে, ওকে। সো
আমরা হচ্ছে এটাকে অপসারণ করার আগে কারেন্টটা বের করে নিই। এটা হচ্ছে অপসারণের আগে। অপসারণের আগে যদি আমরা কারেন্টটা বের করি তাহলে হবে আই সমান, দেখো আমাদের এমিটার দিয়ে হচ্ছে আমাদের মোট তড়িৎটা প্রবাহিত হবে, মোট কারেন্টটা প্রবাহিত হবে। এটা সমান আমরা বলতে পারি। আচ্ছা, এই জায়গায় কিন্তু আবার একটা বিষয় আছে যে আমাদের কিন্তু যে তড়িৎ কোষগুলো আছে, তড়িৎ কোষ হচ্ছে এই জায়গায় দুইটা সিরিজে দেখতে পারতেছে এবং এই জায়গায় হচ্ছে আরও দুইটা সিরিজে আছে এবং এই দুইটা লাইন কিন্তু আবার হচ্ছে সমান্তরালে আছে। সো যেহেতু এই দুইটা সিরিজে আছে, এই তড়িৎ কোষের মান কিন্তু যোগ হয়ে যাবে, এই তড়িৎ কোষের মান হচ্ছে যোগ হয়ে যাবে। সো আমরা যদি হচ্ছে এই দুইটা মিলে একটা বানাই, তাহলে এটা হয়ে যাবে 2E, এটা হয়ে যাবে 2E এবং অভ্যন্তরীণ রোধও কিন্তু সিরিজে ছিল। সো এটা হয়ে যাবে 2R। 2E হবে হচ্ছে আমাদের তড়িৎ কোষের মান আর 2R হচ্ছে অভ্যন্তরীণ রোধ। এখন এরা আবার কিসে আছে? সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে একই পরিমাণ বিভব পার্থক্য থাকবে, একই পরিমাণ তড়িৎ কোষের মান থাকবে। সো যেহেতু সমান্তরালে আছে, এখন যদি আমি হচ্ছে এই দুইটাকে একটা ব্যাটারিতে রূপান্তর করি তাহলে এর মান হবে হচ্ছে 2E এবং মানে আমাদের বিভব পার্থক্যের মানটা সেম থাকবে। আর হচ্ছে অভ্যন্তরীণ রোধটা কী হবে? অর্ধেক হবে। অভ্যন্তরীণ রোধটা হবে 2R ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে R। ঠিক আছে? সো আমরা দেখতে পারতেছি আমরা যদি হচ্ছে এটাকে একটা বড় ব্যাটারি, 4টা ব্যাটারির পরিবর্তে যদি একটা ব্যাটারি দ্বারা প্রতিস্থাপন করি, এর মানটা হচ্ছে 2E এবং এর এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে R, এর অভ্যন্তরীণ রোধ হচ্ছে R। সো আমরা যদি I বের করতে চাই, I সমান হবে 2E ডিভাইডেড বাই R প্লাস বড় হাতের R, যেটা হচ্ছে আমাদের বহিরোধ। ই এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 1.5, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 আর বহিরোধ হচ্ছে আমরা মাত্র বের করলাম যেটা হচ্ছে R ইকুইভ্যালেন্ট। অ্যাকচুয়ালি R ইকুইভ্যালেন্ট আমরা কত বের করছিলাম? 3.5897, 3.5897। এখন আমরা একটু হিসাব করে আমাদের অ্যান্সারটা বের করি। 2 × 1.5 ডিভাইডেড বাই 1 প্লাস 0.6536 এম্পিয়ার। সো এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আমাদের এমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান। এমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান হচ্ছে 0.6536 এম্পিয়ার। এখন যদি আমরা আমাদের এমিটার আমাদের 10 ওহমটাকে অপসারণ করি, এই জায়গায় আমরা দুইভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে এমিটারটা, একটা হচ্ছে যে আমাদের 10 ওহমটাকে অপসারণ করে আমরা তার দিয়ে রিপ্লেস করছি। আবার এমনও চিন্তা করতে পারি যে তার দিয়ে রিপ্লেস করি নাই। আমার কথা কি বুঝতে পারছো? যদি আমরা তার দিয়ে রিপ্লেস করি তাহলে এটা হয়ে যাবে এরকম একটা লাইন। আর যদি আমরা এটাকে অপসারণ করার পর তার দিয়ে প্রতিস্থাপন না করি তাহলে কিন্তু এই জায়গায় ফাঁকা সৃষ্টি হবে এবং ফাঁকা সৃষ্টি হলে এগুলো কিন্তু বাদ হয়ে যাবে, এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। আচ্ছা, সো আমরা হচ্ছে যদি নর্মালি চিন্তা করি তাহলে কিন্তু আমাদের মাথায় আসবে যে তার দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। আমাদের দুইভাবেই করলে ভালো, বাট আমাদের দুইভাবে যদি আমরা দেখাইতে পারি তাহলে সব থেকে বেস্ট হয়। ঠিক আছে? সো আমি হচ্ছে দুইভাবেই দেখাবো। একটা করব হচ্ছে তার দিয়ে প্রতিস্থাপন করি, 10 ওহম অপসারণ করছি এবং অপসারণের পর কি করছি? তার দিয়ে প্রতিস্থাপন করছি। যেহেতু প্রশ্নে ক্লিয়ারলি ডিফাইন করা হয় নাই, দুইটাই কিন্তু রাইট অ্যান্সার হইতে পারে। এখন কোনটা রাইট অ্যান্সার হবে এইটা যারা প্রশ্ন করছে তারা বলতে পারবে মনে হয়। যাই হোক, দুইভাবে যদি আমরা দেখাইতে পারি এটা হচ্ছে সব থেকে বেস্ট হবে আমার মতে। ওকে, সো তার দিয়ে প্রতিস্থাপন করলে আমাদের এইটা হয়ে যাবে, এই জায়গায় রোধটা থাকবে না। সো আমরা বুঝতে পারতেছি যে এইটা হচ্ছে একটা রোধে যদি আমরা কনভার্ট করি তো ডায়াগ্রামটা এরকম হবে। এটা হচ্ছে 5 ওহম এবং এই তিনটাকে মনে করো আমরা একটাতে রূপান্তর করছি, যেটার মান কিন্তু আমরা আগে বের করছিলাম। তিনটাকে যদি একটা রূপান্তর করি এর মান হচ্ছে 30/11, 30/11।
এবং এই দুটা হচ্ছে আমাদের সমান্তরালে আছে। এই দুটো যদি সমান্তরালে থাকে তাহলে আর ইকুইভ্যালেন্টটা হবে হচ্ছে 1/5 প্লাস 11/30, এইটার ইনভার্স। সো আমরা একটু দেখি আমাদের অ্যান্সারটা কত আসে। 1/5 প্লাস 11/30, 30/17, এখন আমাদের আয় আমরা বের করতে পারবো। আই সমান হবে হচ্ছে আমাদের 2e, এই যে আমাদের এটার মান হচ্ছে 2e ডিভাইডেড বাই আর প্লাস আর ইকুইভ্যালেন্ট। সো 2 ইন্টু 1.5, 1 প্লাস 30/17। এখন আমরা জাস্ট ক্যালকুলেটরের মানগুলো বসাই। 1.085 এম্পিয়ার। তো যদি আমরা তার দিয়ে প্রতিস্থাপন করি তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের কারেন্টটা কিন্তু বেড়ে গেছে। আমি আই প্রাইম দিলাম, এইটা হচ্ছে আমাদের বেড়ে গেছে। আগে ছিল 0.6536, এখন আমরা পাচ্ছি 1.085। সো পরিবর্তনটা কত হয়েছে? পরিবর্তনটা হয়েছে হচ্ছে ডেল আই সমান আই প্রাইম যেহেতু বড়, আই প্রাইম থেকে আমি হচ্ছে আগেরটা আইটাকে বিয়োগ করতেছি। 1.085 মাইনাস 0.6536, 0.4315 এম্পিয়ার। সো পরিবর্তন হয়েছে হচ্ছে 0.4315। বাড়ছে নাকি কমছে এটাও কিন্তু বলতে হবে। সো যখন আমরা 10 ওহম অপসারণ করছি তখন আমরা দেখতে পারতেছি যে আমাদের তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে? 0.4315 বৃদ্ধি পাইছে। সো এতটুকু পরিমাণ কারেন্ট আমাদের বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে, বৃদ্ধি পেয়েছে। সেটা হবে না, বৃদ্ধি পেয়েছে, এরকম আমরা বুঝতে পারছি। এখন যদি আমরা এভাবে চিন্তা করি যে আমরা তার দিয়ে প্রতিস্থাপন করি নাই, এটাও কিন্তু অনেকে চিন্তা করতে পারে এবং এইটাকে কিন্তু ভুল বলার কোনো সুযোগ নেই। কারণ প্রশ্নে শুধু বলা আছে যে অপসারণ করা হয়েছে, এখন তার দিয়ে কি রিপ্লেস করা হয়েছে এমন কিন্তু কোনো কিছু আমাদের প্রশ্নে বলা নেই। সো অনেকেই কিন্তু এভাবেও করতে পারে যে সে কি করবে, তার দিয়ে প্রতিস্থাপন করবে না, এবং যদি তার দিয়ে প্রতিস্থাপন না করে তাহলে আমাদের যেই 3টা রোধ এভাবে সমান্তরালে ছিল এই জায়গায় কিন্তু আমাদের পথটা পুরো হচ্ছে না। ঠিক আছে, সো এইটা কিন্তু পুরোপুরি বাদ হয়ে যাবে, কারণ যেহেতু এদিকে যে কারেন্ট যাওয়ার রাস্তা নাই, এদিকে কিন্তু কোনো কারেন্ট আসবে না, সব কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত হবে। সো অ্যাট দ্যাট কেস আমাদের আর ইকুইভ্যালেন্টের মান হবে হচ্ছে অনলি 5। আর ইকুইভ্যালেন্টের মান হবে অনলি 5। সো আমাদের আই সমান হবে 2e ডিভাইডেড বাই আর প্লাস আর ইকুইভ্যালেন্ট। সো 2 ইন্টু 1.5, 1 প্লাস এটা হচ্ছে আমাদের 5, তাহলে 6, আর এটা হচ্ছে 3.5 এম্পিয়ার। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের কারেন্ট আসতেছে 0.5 এম্পিয়ার, যেটা হচ্ছে এটা থেকে কম। সো আমরা এই ক্ষেত্রে যদি ডেল আইটা বের করি, ডেল আইটা হবে আই প্রাইম মাইনাস আই উল্টা লিখে ফেলছি। এই জায়গায় কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এটা ছোট, এটা আরে মাথা কাজ করতেছে না, যাই হোক। সো আই মাইনাস আই প্রাইম হবে,
আইটা বড় ছিল, প্রাথমিক অবস্থায় কারেন্টটা বেশি ছিল। সো 0.6536 মাইনাস 0.5 হবে, মাইনাস 0.5 হবে। এখন আমরা দেখি আমাদের অ্যান্সারটা কত আসে। 0.1536, 0.1536, এবং এই পরিমাণ কারেন্ট কিন্তু এবার কমেছে, কমেছে। সো যদি আমরা তার দিয়ে রিপ্লেস না করি, একেবারে প্রপার অপসারণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্টটা হ্রাস পাইছে 0.1536 এম্পিয়ার। সো যদি আমরা এবার এই দুটাই হচ্ছে আমাদের কেস দেখাই দিই, এটা সব থেকে বেটার হবে। সো এটা হচ্ছে তার দিয়ে প্রতিস্থাপন না করে। ওকে, সো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নের দিকে যাই। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ডে আসছিল। দেখো, এইটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ডে আসছিল, বর্তনী 2 এর প্রবাহ নির্ণয় করো। এই বর্তনী 2 এর প্রবাহ আমাদেরকে নির্ণয় করতে হবে। সো এইটা হচ্ছে আমরা সূত্র দিয়েও করতে পারি, অথবা একটু মাথা খাটাইও করতে পারি। মাথা খাটাই করলে সূত্র লাগবে না। চারটা হচ্ছে আমাদের সিরিজে আছে, আমরা দেখতে পারতেছি। এই চারটা যেহেতু সিরিজে আছে, সিরিজ থাকলে কী হবে, যোগ হবে। আমাদের এই তড়িৎ কোষের মানগুলো যোগ হবে। সো এই জায়গায় আমরা কত পাবো, এই জায়গায় আমরা পাবো, চারটা যোগ করলে 4E। সো এটা এরকম হয়ে যাবে 4E 4E 4E, ঠিক আছে। এটাও 4E, এটাও 4E, এটাও 4E। যেহেতু এরা সমান্তরালে আছে, তাহলে কিন্তু সেম তড়িৎ কোষের মানই হবে, তারা সেম ভোল্টেজ সাপ্লাই দেবে। সো আমাদের উপরে হবে 4E, সমান্তরালে একই থাকবে আর শ্রেণীতে হলে যোগ হবে। এবং দেখো, আমাদের এই অভ্যন্তরীণ রোধগুলো কিন্তু শ্রেণীতে আছে। এই চারটা কি আছে, চারটা হচ্ছে শ্রেণীতে আছে। চারটা যদি শ্রেণীতে থাকে তাহলে কি হবে, যোগ হবে। সো আর প্লাস আর প্লাস আর প্লাস আর 4R হবে, এটাও 4R হবে, এটাও 4R হবে। চারটা তিনটা যদি আমাদের রোধ হচ্ছে সমান্তরালে থাকে এবং তাদের মান যদি সেম থাকে, তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে R/N। এই জায়গায় আর এর মান কত, আর এর মান হচ্ছে 4R, এবং তিনটা আছে, সো n এর জায়গায় হবে হচ্ছে 3। ঠিক আছে, তিনটা সমমানের রোধ ছিল যাদের মান ছিল 4R করে, তাহলে একটাতে যদি আমরা কনভার্ট করি তাহলে এটা হবে 4R/3 প্লাস প্লাস হচ্ছে আমাদের বহিরোধ, যেটা হচ্ছে বড় হাতের আর, বড় হাতের আর। আমরা চাইলে এখন লবহরকে 3 দিয়ে গুণ করতে পারি। লবহরকে 3 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 12E 4R প্লাস 3R। এবং এইটা আমরা যদি ফর্মুলার সাহায্যে করতাম, তাহলে আমরা কোন ফর্মুলা লিখতাম, আমরা ফর্মুলা লিখতাম হচ্ছে MnE। দেখো আমাদের বইয়ে একটা ফর্মুলা দেওয়া আছে, MnE n ছোট হাতের আর প্লাস m বড় হাতের আর। এনটা কি, এনটা হচ্ছে সিরিজে কয়টা আছে, সিরিজে কয়টা কোষ আছে। আর এমটা কি, এমটা হচ্ছে সমান্তরালে কয়টা কোষ আছে। সো এই কেসে দেখো তোমার সমান্তরালে আছে কয়টা, 3টা। সো এম এর মান হবে 3, শ্রেণীতে আছে হচ্ছে 4টা, সো এটা হবে হচ্ছে 4R, এবং 3 × 4 12, উপরে হবে 12E। যাই হোক, এখন মান বসালে আমরা হচ্ছে অ্যান্সার পেয়ে যাব 12 × 1.5, 4 × 1.5 প্লাস 3 × 100। আসলে এই সূত্র মনে রাখার প্রয়োজন নাই, একটু আমরা হচ্ছে মাথা খাটাইলেই আমরা কিন্তু লিখতে পারি। কারণ এত এত সূত্র, সব সূত্র কিন্তু তুমি যদি মুখস্থ করলে পারবে না। কিছু সূত্র হচ্ছে বুঝে মনে রাখা শিখতে হবে, বের করা শিখতে হবে। সো এখন আমরা ক্যালকুলেটর দিয়ে আমাদের অ্যান্সারটা বের করি, দেখি কত আসে। .058823।
এম্পিয়ার, অথবা বলতে পারি 58.823 মিলি এম্পিয়ার। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা গ নাম্বারটা দেখি। বর্তনী 1 ও বর্তনী 2 এর মধ্যে কোনটির বহিরোধ বেশি উত্তপ্ত হবে? বহিরোধ কোনটার বেশি উত্তপ্ত হবে? আচ্ছা, এই জায়গায় আমি একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে ই লেখছি। এটা কিন্তু আমি আসলে ই লেখার এটা হচ্ছে প্রায় প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এটা কিন্তু ই হবে না, এটা আই হবে। আমি মাথায় চিন্তা করছি আই, বাট লেখছি হচ্ছে ই। কারেন্ট বের করতে বলছিল, অবশ্যই আই হবে, এবং আমরা কিন্তু অ্যাকচুয়ালি আইটাই বের করছি। যাই হোক, জীবনে এরকম ছোটোখাটো ভুল হবেই, এরকম ভুলকে পেরিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। গ নাম্বারটা দেখি আমরা। গ নাম্বারটা হচ্ছে আমাদের এইচ বের করতে হবে। কি পরিমাণ উত্তপ্ত হয়েছে আমাদের সেটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এই পৃষ্ঠে আমরা করি। তো প্রথমেই আমরা হচ্ছে বর্তনী 2 এর জন্য করি, কারণ বর্তনী 2 এর জন্য তড়িৎ প্রবাহ ইতিমধ্যে আমরা বের করে ফেলছি। সো H2 সমান হবে আই স্কোয়ার আর দিয়ে করলে সুবিধা হবে আমাদের জন্য, কারণ এইটার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আমরা জানি এবং রোধের মানও জানি। এছাড়া আমরা বি আই অথবা বি স্কোয়ার বাই আর এগুলো দিয়েও করতে পারি, বাট ওগুলো দিয়ে করলে কিন্তু আমাদের এটার এক ক্রসের ভোল্টেজটা বের করে নিতে হবে, এক্সট্রা আরও কাজ করতে হবে। বাট আমরা এক্সট্রা কাজ করতে চাচ্ছি না, আমরা আয়ের মান জানি, আর এর মান জানি, আমরা এটা দিয়েই করে ফেলব। আয়ের মান ছিল 0.058823, আর হচ্ছে 100। আর এই জায়গায় সময়টা বলা নাই, যেহেতু সময় বলা নাই, আমরা টিটা রাখতেও পারি অথবা টি এর যে কোনো মান ধরে করতে পারি। যেমন তুমি চাইলে একক সময়ে উৎপন্ন তাপ বের করতে পারো, একক সময়ে উৎপন্ন তাপ বের করতে পারো, অথবা হচ্ছে তুমি টিটা রেখে দিতে পারো। এটা যদি রেখে দিই তাহলে এরকম হবে 0.058823 স্কোয়ার ইন্টু 100, 0.346 টি জুল। অথবা আমরা বলতে পারি একক সময়ে বের করতে পারি, একক সময়ে কী পরিমাণ উত্তপ্ত হবে, কী পরিমাণ তাপ উৎপন্ন করবে, সেটা আমরা যদি বের করতে চাই, তখন আমাদের H2টা হবে 0.346 জুল। সো এটা বের করলেও পারো, অথবা হচ্ছে এটাও রাখলে পারো, ইচ্ছা তোমার। এখন আমরা হচ্ছে বর্তনী 1 এর জন্য করব। বর্তনী 1 এর জন্য প্রথমে আমাদেরকে তড়িৎ প্রবাহটা বের করে নিতে হবে, তড়িৎ প্রবাহটা বের করে নিতে হবে। তো দেখো, বর্তনী 1 এ হচ্ছে শ্রেণীতে আছে শুধুমাত্র, তো শ্রেণীতে থাকলে তো খুবই সহজ, এইটা 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 চারটা যোগ হবে। তাহলে আমরা দেখতে পারতেছি যেহেতু চারটা আছে, সো যোগ হলে হবে হচ্ছে 4E, এবং অভ্যন্তরীণ রোধগুলোও কিন্তু সিরিজে আছে, শ্রেণীতে আছে। সো যোগ করলে পাবো হচ্ছে 4R প্লাস বড় হাতের আর। এখন আমরা মানগুলো বসাই দিই। ই এর মান হচ্ছে 1.5, অভ্যন্তরীণ রোধের মান কত, এটাও 1.5, বড় হাতের আর হচ্ছে আমাদের 100, 4 into 1.5 divided by 4 into 1.5 plus 100, 0.0566 এম্পিয়ার। আমাদের টার্গেট হচ্ছে H1 নির্ণয় করা, উৎপন্ন তাপ নির্ণয় করা। উৎপন্ন তাপটা হবে I1 স্কোয়ার আর ইন্টু টি, 0.0566 স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। পয়েন্ট থ্রি টু টি, অথবা আমরা চাইলে একক সময়টাও বের করতে পারি, একক সময়ে বের করতে পারি। একক সময়ে যদি বের করতে চাই, টি এর মান 1 বসাইতে হবে, টি এর মান 1 বসাইলে আমরা পাবো H1 সমান
0.32 জুল। সো আমরা দেখতে পারতেছি আমাদের H1 থেকে H2টা কিন্তু বড়, এটার মানটা বড়, এটার মানটা ছোট। সো আমরা বলবো H2 ইজ গ্রেটার দেন H1, এবং এ থেকে আমরা শিওর হতে পারতেছি যে বর্তনী একটা বেশি উত্তপ্ত হবে, বর্তনী এক বেশি উত্তপ্ত হবে। ঠিক আছে, সো আমার মনে হয় আমরা এটা বুঝতে পারছি। সো আমরা হচ্ছে পরবর্তী সমস্যায় যাই। আচ্ছা, এইটাও দেখতে পারতেছি কিছুটা আগের মতোই আমাদের বর্তনীটা। এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছিল। 1 নং বর্তনীতে মূল প্রবাহ বের করো। 1 নং বর্তনীতে মূল প্রবাহ বের করো, হুবহু আগের ম্যাথের মতোই। তো আমরা দ্রুত এটা করে ফেলি। বর্তনী একে আমাদের মূল প্রবাহ বের করতে হবে। 3টা সিরিজে আছে, সো হবে 3E। 3টা অভ্যন্তরীণ রোধ শ্রেণীতে আছে, যোগ করলে পাবো 3R প্লাস বড় হাতের R। এখন আমরা ভ্যালুগুলো বসাই। 3 ইন্টু 3 ইন্টু ছোট হাতের R, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.2 আর বহিরোধ হচ্ছে 30। আচ্ছা, সো আমরা এখন একটু কষ্ট করে ক্যালকুলেটর ব্যবহার করে অ্যান্সারটা বের করে ফেলি। 5/17 আসতেছে, অথবা বলতে পারি 0.29411 আসতেছে। আচ্ছা, আমাদের তো অ্যান্সার হয়ে গেছে। এটাই বের করতে বলছি, 1 নম্বর বর্তনীতে মূল প্রবাহ। জাস্ট 2 লাইনের ম্যাথ, 2 লাইন লিখলেই তুমি পাবা হচ্ছে 3 এ 3। খুবই সহজ না? খুবই সহজ। আচ্ছা, আমরা তাহলে গ নম্বরটা দেখি। উদ্দীপকের আলোকে কোন বর্তনীতে একক সময়ে অধিক শক্তি অপচয় হবে? এইটাও কিন্তু পুরোপুরি আগের ম্যাথের মতোই। একক সময়ে অধিক শক্তি অপচয় হবে। শক্তি অপচয় হবে, শক্তি অপচয় কীভাবে হবে? কারণ উত্তপ্ত হবে, তাপ শক্তি উৎপন্ন হবে। তো যেহেতু আমরা বর্তনী একের জন্য করছি, সো বর্তনী একের জন্যই ফার্স্টে আমরা করে ফেলি। আমরা H1টা বের করে ফেলি। H1টা আগে বের করে ফেলি। H1টা হবে I1 স্কোয়ার R ইন্টু টি। I1 স্কোয়ার R ইন্টু টি। I1 স্কোয়ার কত হবে? 0.29411 স্কোয়ার। আর এর মান কত? বহিরোধ দেওয়া আছে হচ্ছে 30। সময় বলে দিয়েছে কিন্তু এই প্রশ্নে, একক সময় বলে দিয়েছে। সো টি এর মান হচ্ছে 1 হবে। সো বর্তনী একের ক্ষেত্রে কিন্তু আমরা বের করে ফেলতেছি 2.595 জুল। ঠিক আছে, 2.595 জুল। এটা হচ্ছে আমাদের 1 নং বর্তনীতে উৎপন্ন তাপ। এই পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে এবং এটাই হচ্ছে অপচয় হবে। এখন আমরা হচ্ছে গ নাম্বারটার সেকেন্ড পার্ট করব। এর জন্য আমাদের হচ্ছে 2 নং বর্তনীর তড়িৎ প্রবাহ বের করতে হবে। প্রথম কাজ হচ্ছে 2 নং বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করা। সমান্তরালে আছে, সমান্তরালে থাকলে আমাদের এটা সেমই থাকবে, একই থাকবে। 3টা ছোট হাতের আর হচ্ছে সমান্তরালে আছে, তাহলে আমরা পাবো হচ্ছে R/3। 3টা সেম মানের সমান মানের রোধ যদি সমান্তরালে থাকে, তাহলে ওইটাকে যদি আমি একটাতে কনভার্ট করি, ওইটার রোধ কত হবে? R/3 প্লাস বড় হাতের আর। এগুলো কিন্তু আমরা ফর্মুলা দিয়েও দেখছি বইয়ে, যেমন এটা বই এরকম ছিল। আমরা যদি লবহরকে 3 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 3E R প্লাস 3R। বইয়ে এমন ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ME R প্লাস MR। এমটা হচ্ছে কয়টা সমান্তরালে আছে ওই সংখ্যাটা। 3টা সমান্তরালে আছে, সো এম এর জায়গায় 3 হবে।
সো আমরা যদি এই ফর্মুলা ব্যবহার করি তাহলেও হবে, অথবা আমার মতো এরকম বুঝে বুঝে করলেও কিন্তু হবে। 3 ইন্টু এর মান দেওয়া আছে 3, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.2, ইন্টু 30, 0.09977 এম্পিয়ার। আশা করি আমরা কোনো কিছু ভুল করি নাই, সব ঠিক আছে। এখন আমরা কি করব, H2 বের করব। একক সময় যদি আমরা H2 বের করি তাহলে দেখি কত আসে। এটা কি স্কোয়ার করব ইন্টু 30, 2986 জুল। এখন একটু কম্পেয়ার করি যে কোনটা বড়, এইটা বড় এইটা ছোট। সো আমরা বলবো H1 ইজ গ্রেটার দেন H2, কারণ আমাদেরকে বলছে কোনটাতে বেশি অপচয় হবে। যেহেতু H1 বড় H2 ছোট, সো ওইটাতে তাপ শক্তি বেশি উৎপন্ন হবে, ওইটাতে হচ্ছে আমাদের শক্তির অপচয় বেশি হবে। সো আমরা বলবো বর্তনী একে অপচয় বেশি হবে। সো কুমিল্লা বোর্ড আমরা করে ফেলছি। আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, এইটা কিন্তু দুইটা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডেও আসছে, যশোর বোর্ডেও আসছে। কুমিল্লা বোর্ডে দুটো সিকিউ আসছিল, এটা হচ্ছে সেকেন্ড সিকিউ। গ নম্বর প্রশ্নে বলছে বর্তনীর প্রবাহ মাত্রা হ্রাস পেয়ে 1/7 এম্পিয়ার হয়, বর্তনীর তাপমাত্রা কত বৃদ্ধি পাইছে। এখন আমরা উদ্দীপকটা দেখি। একটা চিত্র দেওয়া আছে এই জায়গায় একটা চিত্র দেওয়া আছে। চিত্র 1-এর রোদের সমাবেশকে 12 ভোল্টেজ তড়িৎ উৎসের সাথে যুক্ত করায় বর্তনীতে তড়িৎ প্রবাহ শুরু হয়। সময়ের সাথে সাথে বর্তনীর তাপমাত্রা বৃদ্ধি পায় এবং প্রবাহ কমে। তাপমাত্রা বৃদ্ধি পেলে আমরা জানি রোধ কি হবে, বাড়বে এবং প্রবাহ হ্রাস পাবে। সো এটাই বলা হয়েছে যে আমাদের তাপমাত্রা বাড়ার সাথে সাথে রোধ বাড়ছে এবং প্রবাহ মাত্রা আস্তে আস্তে কমছে। কমে এক পর্যায়ে কত হয়েছে, 1/7 এম্পিয়ার হয়েছে। এখন বলা হয়েছে তাপমাত্রাটা কত, ঠিক আছে। সো আমরা ফার্স্টে বলতে পারি যে আমাদের যে R0 বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে রোধটা বা আদি তাপমাত্রায় যে রোধটা, ওইটা হবে হচ্ছে R0। ওটা সমান আমরা বলতে পারি এটা হবে, বর্তনী 1 নিয়ে কথাবার্তা বলতেছে। সো একে আমরা দেখতে পারতেছি এই দুটা হচ্ছে সমান্তরালে আছে, এবং এইটা হচ্ছে 72-এর সাথে শ্রেণীতে আছে। সো সমান্তরাল থাকলে কি হবে, সংক্ষেপে যদি আমি করতে চাই, উপরে হবে গুণ, নিচে হবে যোগ। প্লাস হবে হচ্ছে 72। সো এটাই আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটাই হচ্ছে আমাদের R0। এটা হচ্ছে সমান্তরাল, এই দুটাকে যদি একটাতে কনভার্ট করি তাহলে মানটা এটা হবে। এইটা আবার হচ্ছে এর সাথে সিরিজে আছে, সো প্লাস 72। এখন আমরা দেখি আমাদের মানটা কত আসে। এইটটি 4 ওহম আসতেছে। সো আমাদের R0 বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 84 ওহম, ঠিক আছে, 84 ওহম। এখন আমাদের টার্গেট হচ্ছে এই ফর্মুলা অ্যাপ্লাই করা। R থিটা সমান হচ্ছে R0 1 প্লাস আলফা ডেল থিটা। এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের হচ্ছে R0টা বের করতে হবে, এবং টার্গেট হচ্ছে ডেল থিটাটা নির্ণয় করা। সো R থিটা বের করা কঠিন কিছু না। R থিটা সমান লিখতে পারি আমাদের যেই ই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কারেন্টের মানটা। কারেন্টের মান কমতে কমতে কত হয়েছে, স্থির তাপমাত্রায় যে তাপমাত্রা বেড়ে যে তাপমাত্রা হয়েছে, ওই তাপমাত্রাতে যে আমাদের আইটা কত হয়েছে, 1/7 হয়েছে। আর ব্যাটারির মান তো সেমই আছে 12।
সো যদি আমরা হচ্ছে এটা ক্যালকুলেশন করি তাহলে হবে 7 গুণন 12, যেটা হচ্ছে 84। সো 84 ওহম পাচ্ছি। এখন যদি আমরা এই ভ্যালুগুলো জায়গায় বসাই দিই, এটাও 84, এটাও 84, দুটাই কিন্তু সেম বের হয়ে গেছে। এই ম্যাথের জন্য আসলে মিলে গেছে, বাট সবসময় যে মিলবে এরকম না। সো 1 ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস আলফা ডেল থিটা। সো 0 সমান হচ্ছে আলফা ডেল থিটা। সো আমরা বুঝতে পারতেছি যে আমাদের ডেল থিটার মানটা অবশ্যই 0। তার মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি। বাট তাপমাত্রার পরিবর্তন হইলেও কিন্তু আমরা এই অ্যাপ্রোচ দিয়ে আমাদের অ্যান্সারটা বের করতে পারতাম। বুঝতে পারছো? আচ্ছা, ঘ নাম্বারটা দেখো, বর্তনীর রোধগুলোর সমাবেশ চিত্র 2 এর মতো হলে প্রবাহমাত্রার তাৎক্ষণিক কি পরিবর্তন হবে? আমাদের যে রোধগুলো আছে এটার সমাবেশ যদি এরকম না হয়ে এরকম হইতো, তাহলে আমাদের প্রবাহমাত্রার কি পরিবর্তন হইতো? আমাদের ফার্স্ট কাজ হবে আর ইকুইভ্যালেন্ট বের করা। 3টা সিরিজে আছে, তাহলে 3টাকে সিম্পলি যোগ করে দিব আমরা। 20 প্লাস 30 প্লাস 72, 50 আর 72 যদি যোগ করি তাহলে হবে 122 ওহম। তাহলে আমরা যদি এখন কারেন্টটা বের করি, কারেন্ট হবে 12 ডিভাইডেড বাই 122। 12কে যদি আমরা হচ্ছে 122 দিয়ে ভাগ করি, 6/61 বের হচ্ছে এম্পিয়ার। এই জায়গায় দেখো আমাদের কিন্তু রোধের মান বেশি, রোধের মান যদি বেশি হয় কারেন্ট অবশ্যই কমবে। আচ্ছা, এটাকে আমি হচ্ছে আই প্রাইম দিয়ে প্রকাশ করি আর ইকুইভ্যালেন্ট প্রাইম দিয়ে প্রকাশ করি, তাহলে ভালো হয়। এই মানটা কিন্তু অবশ্যই ছোট হবে, কারণ আমরা বড় একটা মান দিয়ে ভাগ করছি। সো এখন আমরা বলতে পারি যে আমাদের প্রবাহ মাত্রা হ্রাস পাইছে, অবশ্যই অবশ্যই প্রবাহ মাত্রা হ্রাস পাইছে। কী পরিমাণ হ্রাস পাইছে চলো আমরা বের করি। আই মাইনাস আই প্রাইম। আই কত ছিল? প্রথম ক্ষেত্রে ছিল হচ্ছে 1/7, অথবা চাইলে আমরা হচ্ছে আইটাও বের করে নিতে পারি ডান দিকে, যে 12/84, যেটা হচ্ছে 1/7। ঠিক আছে? সো একটা হবে হচ্ছে 1/7, যেটা হচ্ছে বড়। পরবর্তীতে আমাদের রোধ বাড়ছে, সো প্রবাহ মাত্রা কমবে, কমে হয়েছে 6/61। এখন আমরা এই দুটা বিয়োগ করি। 0.044496। এত এম্পিয়ার। ঠিক আছে? এত এম্পিয়ার কি হয়েছে? হ্রাস পাইছে। যেহেতু রোধ বাড়ছে অবশ্যই হ্রাস পাবে। এত পরিমাণ কমেছে বা হ্রাস পেয়েছে। আমাদের রোধ হচ্ছে তাৎক্ষণিকভাবে এত কমবে বা হ্রাস পাবে। তাৎক্ষণিকভাবে রোধ হচ্ছে আমাদের এত কমবে বা হ্রাস পাবে, এটা আমরা বলতে পারি। তাহলে এইটা কিন্তু আমাদের ঘ নাম্বার হয়ে গেছে, দুইটাই ডান। এটা আমাদের দুটা বোর্ডে আসছিল। ঠিক আছে? তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ডে আসছে। গ নাম্বার প্রশ্নে বলছে বর্তনীর এ বিন্দুতে বিভব নির্ণয় করো। বর্তনীর এ বিন্দুতে বিভব নির্ণয় করতে বলা হয়েছে। তো ধরো এটা হচ্ছে তোমার সি বিন্দু, ধরো তোমার এটা হচ্ছে ডি বিন্দু। এই জায়গায় হচ্ছে আমাদের মাইনাসটা আমরা দেখতে পারতেছি। যদি প্রশ্নে কোনো কিছু বলা না থাকে তাহলে কনভেনশনালি আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে মাইনাসটা হচ্ছে গ্রাউন্ডেড, মানে আমাদের ডি বিন্দুর ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্টেজ। তার মানে সি বিন্দুর ভোল্টেজ কত? 40 ভোল্টেজ। কারণ বিভব পার্থক্য দেওয়া আছে হচ্ছে 40, এটা 0 হলে এটা অবশ্যই 40 হবে। এখন যদি আমরা এই জায়গায় এই রেজিস্ট্যান্সের কারণে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা যদি আমি বাদ দিতে পারি তাহলে কিন্তু আমি এ বিন্দুর বিভবটা পেয়ে যাব। এ বিন্দুর বিভবটা পেয়ে যাব। কি করতে হবে? এই রেজিস্ট্যান্সের জন্য যে ভোল্টেজ ড্রপটা হয়েছে সেইটা বিয়োগ করতে হবে। সো আমি বলবো যে আমাদের এ বিন্দুর বিভব সমান হবে 40 মাইনাস 10 ইন্টু, এটা মনে করো নাম দিলাম হচ্ছে I1, এটা আমাদের দেওয়া আছে I, এটা হচ্ছে আমাদের I2। সো 10 ইন্টু I1 যদি আমরা করি তাহলে কিন্তু আমরা এ বিন্দুর বিভবটা পেয়ে যাব।
সো এখন আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমাদের ফার্স্ট কাজ হবে এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। কারণ আমাদেরকে হচ্ছে প্রথমে তড়িৎ প্রবাহটা নির্ণয় করতে হবে। তড়িৎ প্রবাহ নির্ণয়ের ফার্স্ট শর্ত হলো আমাদের হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। পরবর্তীতে আমরা আমাদের মোট তড়িৎ প্রবাহ বের করব এবং পরে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে আই প্রাইমটা বের করব। আই প্রাইম না, আই ওয়ানটা বের করব। আমি আই ওয়ান দিয়ে নামকরণ করছি, সো আই ওয়ানটা বের করব। সো চলো আমরা শুরু করি। সো দেখো চিত্রটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, এই দুইটা শ্রেণীতে আছে, সো যোগ হবে, যোগ হলে হবে হচ্ছে 10 যোগ 5 15 হবে। এই দুইটাও কিন্তু শ্রেণীতে আছে। 12 যোগ 8 যোগ করলে কত হবে? 20 হবে। এখন দেখো এই দুটা হচ্ছে সমান্তরালে আছে, যেহেতু এই দুটা সমান্তরালে আছে তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান হবে 1/15 প্লাস 1/20 ইনভার্স 1, অথবা এটা দিয়েও করতে পারো যে গুণ ডিভাইডেড বাই যোগ, দুটা থাকলে আমরা এভাবে করতে পারি, যে কোনো একটা দিয়ে করলেই হবে। সো আমরা আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে ভ্যালুটা বের করি। সিক্সটি বাই 7 আসতেছে, 60/7 ওহম। সো আমরা আর ইকুইভ্যালেন্ট বের করে ফেলছি, তুল্য নির্ণয় করে ফেলছি। আমরা এখন কি করব? আমরা এখন হচ্ছে আমাদের মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করব। মোট তড়িৎ প্রবাহ নির্ণয় করব। সো হবে হচ্ছে 40 ডিভাইডেড বাই তুল্য রোধ, যেটা হচ্ছে 60/7। সো 40 ডিভাইডেড বাই 60/7 যদি করি তাহলে পাচ্ছি 14/3। 14/3 বলতে পারি, অথবা বলতে পারি 4.6667 অ্যাম্পিয়ার। এইটা হচ্ছে আমাদের মোট প্রবাহ। এই মোট প্রবাহ আই আমরা বের করে ফেলছি। এখন আমাদের টার্গেট হচ্ছে আই ওয়ানটা বের করা। আই ওয়ানটা আমরা হচ্ছে সিডিআর বা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে বের করতে পারি। দুইটা রোধ থাকলে সহজে করার সিস্টেম হচ্ছে, যেটা দিয়ে আমি তড়িৎ প্রবাহ বের করতেছি, যেই রোধ দিয়ে আমাদের তড়িৎটা প্রবাহিত হচ্ছে এর বিপরীত রোধটাও পরে হবে, 20টাও পরে হবে, আর নিচে হবে দুইটার যোগফল, ইন্টু হচ্ছে মোট তড়িৎ প্রবাহ, যেটা হচ্ছে 4,667। এখন আমরা ক্যালকুলেশন করি। 8/3 অথবা বলতে পারি 2.6667 এম্পিয়ার। সো এইটার মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা কিন্তু আমরা বের করে ফেলছি। এই লাইন দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা আমরা বের করে ফেলছি। এটা হচ্ছে 2.6667 এম্পিয়ার। এখন যদি আমরা এই কারেন্টকে এই রোধ দিয়ে গুণ করি তাহলে এই রোধের জন্য যেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। সো 40 মাইনাস 10 ইন্টু 2.6667, 40 মাইনাস 10 ইন্টু এত 40/3 অথবা বলতে পারি 13.333 ভোল্টেজ। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো আশা করি আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের এ বিন্দুর বিভব। আমরা তাহলে ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারে বলছে বর্তনীকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানিতে ডুবিয়ে 1 ঘন্টা চালু রাখলে পানি বাষ্পীভূত হবে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, সো দেখো আমাদের বিদ্যুৎ শক্তি যেটা আছে এইটা কিন্তু তাপ শক্তিতে কনভার্ট হবে, সেটা কিন্তু তাপ শক্তিতে কনভার্ট হয় আমরা জানি। এখন এই তাপ শক্তির সাহায্যে আমরা চাচ্ছি পানির তাপমাত্রা বাড়াইতে, এখন এই জায়গায় দুইটা জিনিস হবে। এই তাপ শক্তিটা যখন পানিতে যাবে তখন দুইটা কাজ করবে। একটা হচ্ছে পানির তাপমাত্রা বাড়াবে,
তাপমাত্রা বাড়াবে। এবং আরেকটা কাজ হইতে পারে, সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন করতে পারে, পানির অবস্থার পরিবর্তন করতে পারে। তাপ শক্তি কি করতে পারে? অবস্থার পরিবর্তন করতে পারে। এই দুইটা কেসই হইতে পারে। অবস্থার পরিবর্তন বলতে মনে করো বরফ পানিতে কনভার্ট হবে, এটা হচ্ছে অবস্থার পরিবর্তন। পানি বাষ্পে পরিণত হবে, এটা হচ্ছে অবস্থার পরিবর্তন। সো তাপ শক্তি প্রদানের মাধ্যমে আমরা এগুলোও করতে পারি। সো আমাদের ফার্স্ট কাজ হবে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে কনভার্ট হয়েছে সেটা নির্ণয় করা, যেটা আমরা হচ্ছে H সমান I² ইউজ করতে পারি, অথবা VI ইউজ করতে পারি, অথবা V²/R/T ইউজ করতে পারি। যে কোনো একটা ইউজ করলেই হবে, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। ধরো আমি হচ্ছে এটা ইউজ করতেছি। 40 হচ্ছে আমাদের ভোল্টেজের মান, কারেন্টের মান আমরা বের করছিলাম 4.6667 ইন্টু সময়। সময় আমাদের প্রশ্নে কিন্তু বলা আছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। এখন আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। (6.72 × 10⁵ জুল। সো আমরা কিন্তু 1 ঘন্টায় কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হচ্ছে সেটা আমরা বের করে ফেলছি, সেইটা আমরা নির্ণয় করে ফেলছি। এখন তুমি একটু চিন্তা করো, এখন যদি আমাদের বাষ্পীভূত হইতে হয় পানিকে বাষ্পীভূত হইতে হলে ফার্স্টে কী করতে হবে? ফার্স্টে কিন্তু এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হইতে হবে। দেন এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে। সো স্টেপ হচ্ছে দুইটা। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে হচ্ছে কনভার্ট হবে, তাপমাত্রা পরিবর্তন হবে। এই যে তাপমাত্রা পরিবর্তন হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সো আমরা দেখবো আমাদের ফার্স্ট স্টেপে কি পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে। সো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হতে কি পরিমাণ শক্তি লাগে সেইটা আমরা দেখব। এত পানিতে রূপান্তর হতে প্রয়োজনীয় শক্তিটা আমরা নির্ণয় করব। প্রয়োজনীয় শক্তিটা আমরা নির্ণয় করব। প্রয়োজনীয় শক্তিটা আমরা নির্ণয় করব। সো আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হচ্ছে ms del theta। ms del theta, ms del theta। m কত? প্রশ্নে দেওয়া আছে 2 কেজি। s হচ্ছে পানির আপেক্ষিক তাপ, যেটা আমরা সবাই জানি 4200। del theta হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। প্রথমে ছিল 20, পরে হয়েছে 100। পরিবর্তনটা কত? পরিবর্তনটা হচ্ছে 100 - 20 বা হচ্ছে 80। সো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রিতে কনভার্ট করতে কি পরিমাণ শক্তি লাগবে সেটা কিন্তু আমরা এখন নির্ণয় করতে পারবো। 2 × 4200 × 80। তাহলে এইটাও কিন্তু আমরা পাচ্ছি 6.72 × 10⁵। সো দেখো এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা কিন্তু পুরোপুরি সমান। এই ভ্যালু হচ্ছে পুরোপুরি সমান। এর মানে কি? এর মানেটা হচ্ছে আমাদের স্টেপ 1-এ কনভার্ট হইতেই কিন্তু পুরোপুরি শক্তিটা ব্যয় হয়ে যাচ্ছে। স্টেপ 2 কিন্তু হচ্ছে না। পানিটা হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেছে, কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে পানিটা বাষ্পে পরিণত হইতে পারে নাই। ঠিক আছে, বাষ্পে পরিণত হইতে পারে নাই। সো আমাদের অ্যান্সার হবে যে শুধুমাত্র 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর হয়েছে, বাট এই যে বাষ্পে রূপান্তর হওয়া এইটা আর পসিবল হয় নাই, কারণ সম্পূর্ণ শক্তি এই জায়গায় ব্যয় হয়ে গেছে। ঠিক আছে, যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছিল পুরো শক্তিটা হচ্ছে এটাতে কনভার্ট হইতেই ব্যয় হয়ে গেছে। সো একটু পানিও বাষ্পে পরিণত হয় নাই, জাস্ট পানিটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে রূপান্তরিত হয়েছে। সো এটাই আমাদের অ্যান্সার হবে। আর যদি কোনো সময় হচ্ছে আসে যে কী পরিমাণ পানি বাষ্পে রূপান্তর হয়েছে বের করো, তখন আমরা হচ্ছে জানি যে mLV দিয়ে আমরা ওটা বের করতে পারবো। অবস্থার পরিবর্তনে আমরা হচ্ছে এটা ইউজ করতে পারবো। পানি যদি বাষ্পে কনভার্ট হয় তখন আমাদের এই পরিমাণ শক্তি লাগে।
আর এমএলএফ লাগে হচ্ছে বরফ থেকে পানিতে। এলবি এলএফ এগুলো হচ্ছে, একটা হচ্ছে বাষ্পীকরণের সুপ্ত তাপ আর একটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। এই যে এলএফটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ, যেটা হচ্ছে 3.36 × 10⁵, আর এলবিটা হচ্ছে 2.26 × 10⁶ জুল পার কেজি। 1 কেজিতে হচ্ছে এত পরিমাণ লাগে শক্তি। আর এটা হচ্ছে এলএফ এর মানটা হচ্ছে 3.36 × 10⁵। এই ফর্মুলা দুটো কখন লাগে আমাদের? যখন অবস্থার পরিবর্তন হয় তখন এই দুটো ফর্মুলা ইউজ করতে হয়। এটা বলে রাখলাম, এটা আমাদের এই প্রশ্নে লাগতেছে না, বাট হু নোস, অনেক সময় তোমাদের লাগতে পারে। ওকে, সো আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা হচ্ছে সিলেট বোর্ডের একটা প্রশ্ন। গ নম্বরে বলছে কত নং আসে নাই, এত নং বর্তনীতে চাবি বন্ধ অবস্থায় আর প্রাইম রোধের বিভব পার্থক্য নির্ণয় করো। চাবির কথা যেহেতু বলছে, এটা কিন্তু 1 নং বর্তনীই হবে, কারণ 2 নং বর্তনীতে কিন্তু চাবি নাই, 1 নং বর্তনীতে চাবি আছে। সো এটা হচ্ছে 1 নং হবে। আচ্ছা, চাবি বন্ধ অবস্থায় আর প্রাইম রোধের, এই যে আর প্রাইম রোধটা আছে, এইটার একরসে যে বিভব পার্থক্য, সেটা আমাদের নির্ণয় করতে হবে। সো এই জায়গায় দেখো, তোমার হচ্ছে অভ্যন্তরীণ রোধ আছে আর একটা হচ্ছে বহিরোধ আছে। বহিরোধের একরসে আমাদের ভোল্টেজটা কত সেটা আমাদেরকে বের করতে বলছে, বা বহিরোধের জন্য আমাদের যে ভোল্টেজ ড্রপটা আছে ওটা যদি আমরা বের করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। সো আমাদের ফার্স্ট কাজটা আমি একটু কী হবে চিন্তা করি আমরা। আমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট বের করা। সেকেন্ড কাজ হবে আই নির্ণয় করা, প্রবাহ মাত্রা নির্ণয় করা। দেন প্রবাহ মাত্রা যদি আমরা নির্ণয় করতে পারি, দেন হচ্ছে আমরা বি আর প্রাইম বের করতে পারবো। আর প্রাইম রোধের এক ক্রসে যে ভোল্টেজটা সেটা বের করতে পারবো। সো প্রথম কাজ হবে হচ্ছে আর ইকুইভ্যালেন্ট বের করা, তুল্য রোধ নির্ণয় করা। সো তুল্য রোধ নির্ণয় করা তো খুবই সহজ। একটা হচ্ছে আমাদের কত 10 আর একটা হচ্ছে 5, একটা 10 আর একটা 5, তাহলে উপরে হবে গুণ, নিচে হবে যোগ। সো 50/15, তাহলে 3.333 ওহম। এমনি আমরা বুঝতে পারতেছি। তাহলে আমাদের ফার্স্টের স্টেপ ডান, আর ইকুইভ্যালেন্ট আমরা বের করে ফেলছি। এখন আমাদের কি করতে হবে? কারেন্ট বের করতে হবে, মোট প্রবাহ বের করতে হবে। দেখো 3টা ই কিন্তু আমাদের কিসে আছে? সিরিজে আছে। সিরিজে থাকলে সবসময় মনে রাখবা অ্যাড হবে। সিরিজে থাকলে হচ্ছে তড়িৎ কোষের মানগুলো অ্যাড হবে। যেহেতু 3টা সিরিজে আছে 3E হবে। অভ্যন্তরীণ রোধগুলোও শ্রেণীতে থাকায় যোগ হবে। সো 3R হবে প্লাস আর ইকুইভ্যালেন্ট। এখন আমরা মানগুলো বসাবো। ই এর মান দেওয়া আছে হচ্ছে 1.5, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.2, আর ইকুইভ্যালেন্ট হচ্ছে 3.333। (1.14416 এম্পিয়ার। সো আমরা হচ্ছে কারেন্টটা বের করে ফেলছি। এখন কিন্তু আমরা আমাদের বি আর প্রাইম বের করতে পারবো। দেখো খুবই সহজ, তোমার একটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, এন একটা ড্রপ আছে, আরেকটা মনে করো তোমার হচ্ছে অভ্যন্তরীণ রোধ, যেটা হচ্ছে তোমার কত 3R, আরেকটা হচ্ছে তোমার ব্যাটারি। সো আমাদের যে ইটা আছে, যেই পরিমাণ সাপ্লাই দিচ্ছে, এই সাপ্লাইটা দুই জায়গায় ড্রপ হচ্ছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধে আর একটা হচ্ছে বহিরোধে। তো আমরা যদি হচ্ছে বহিরোধের ড্রপটা বের করি তাহলে কিন্তু এই দুই বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করে ফেলতে পারবো। সো আমাদের বি আর প্রাইম মানে আর প্রাইম রোধের এক পাশে যে ভোল্টেজটা সেটা হবে আর ইকুইভ্যালেন্ট ইনটু টোটাল কারেন্ট। আর ইকুইভ্যালেন্ট কত? 3.333। আই এর মান কত? 1.4416।
3.813 ভোল্টেজ আসতেছে, 3.813 ভোল্টেজ আসতেছে। এইটা আমরা যে আরেকভাবে নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে এই এর মান কত, এর মান হচ্ছে 3, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের 4.5 হবে, 3 গুণন 1.5 তাহলে 4.5। এইটা থেকে যদি আমরা হচ্ছে এটা বিয়োগ করি তাহলেও কিন্তু আমরা এটা বের করতে পারবো। 4.5 থেকে তুমি কি করবা, এইটার ড্রপটা বিয়োগ করো, এটা ড্রপটা হবে 3 ইন্টু অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.2, অভ্যন্তরীণ রোধ ইন্টু আমাদের মোট কারেন্ট 1.14416। এইটা যদি তুমি করো না, তুমি সেম অ্যান্সার পাবা। আমরা আমাদের সাপ্লাই থেকে এই ড্রপটা বিয়োগ করছি, এটা অবশ্যই পাবো। সো এটা তো আমাদের অ্যান্সারটা সেম আসবে। ঘ নাম্বারটা তাহলে হয়ে গেছে। আমরা ঘ নাম্বারটা দেখি। চাবি খোলা অবস্থায় 1 ও 2 এর মধ্যে কোন ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা অধিক হবে? চাবি খোলা বলছে, চাবি যদি খোলা বলে তার মানে কিন্তু এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, এই যে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হলে কিন্তু এদিক দিয়ে কোনো পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে না, ঠিক আছে, কোনো পরিমাণ তড়িৎ প্রবাহ হবে না। এখন আমরা কি করব, বর্তনী 1 এর জন্য করব, এই পাশে মনে করো বর্তনী 2 এর জন্য করব। বর্তনী 1 এর জন্য করব, বর্তনী 2 এর জন্য করব। বর্তনী 1 এর জন্য আমরা কি করব, তড়িৎ প্রবাহ নির্ণয় করব। তড়িৎ প্রবাহ মাত্রা অধিক, কোনটার অধিক হবে সেটা বের করতে বলছে। সো প্রথমে আমরা হচ্ছে বর্তনী 1 এর জন্য করি। 3টা সিরিজে আছে, তাহলে 3E হবে। 3টা তড়িৎ কোষ সিরিজে থাকলে যোগ হবে 3E হবে। সেম ভাবে অভ্যন্তরীণ রোধ যদি সিরিজে থাকে তাহলে যোগ হবে। এখন আমরা মানগুলো বসাই। মানগুলো হবে হচ্ছে 3 ইন্টু 1.5 ভাগ হচ্ছে 3 ইন্টু 0.2 প্লাস আর, যেটা হচ্ছে 10। এম্পিয়ার। সো বর্তনী 1 এর জন্য আমরা বের করে ফেলছি। সেম ভাবে আমরা হচ্ছে বর্তনী 2 এর জন্য বের করি। এটার নাম দিলাম I1, এটার নাম দিলাম I2। সমান্তরালে যদি থাকে তাহলে আমাদের কিন্তু ই সেম কাজ করবে, এটা সেমই থাকবে সমান্তরালে থাকলে। আরটা হচ্ছে R/3 হবে। 3টা সমান মানের রোধ যদি সমান্তরালে থাকে, 3টা সমানের রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তাকে যদি আমরা একটাতে কনভার্ট করি তাহলে হবে R/3। এখন আমরা ভ্যালুগুলো বসাই দিই, ভ্যালুগুলো বসাই দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। (1.5 divided by 0.2/3 প্লাস 10 হচ্ছে আমাদের বৈরোধ, তাহলে 0.149 এম্পিয়ার। এখন দেখো দুইটার মধ্যে কোনটা বড়, দুইটার মধ্যে হচ্ছে I1টা বড়। আমাদেরকে এইটাই বের করতে বলছে যে কোনটা বড়। প্রশ্নটা অন্যভাবে করতে পারতো যে কোনটাতে হচ্ছে বেশি উত্তপ্ত হবে, কোনটাতে শক্তির অপচয় বেশি হবে, এগুলো করলেও কিন্তু আমরা বের করতে পারতাম। তখন আমরা H1টা বের করতাম, H2টা বের করতাম। যাই হোক, আমাদের I1 I2 থেকে বড়, সো আমরা বলবো বর্তনী 1 এর ক্ষেত্রে অধিক প্রবাহ হবে। বর্তনী 1 এর ক্ষেত্রে প্রবাহ মাত্রা বেশি হবে, অধিক হবে। তার মানে আমাদের এইটাও হয়ে গেছে। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। এখন আমরা বরিশাল বোর্ডের প্রশ্নটি সলভ করব। সো চলো আমরা শুরু করি। আমাদের দেখো একটা চিত্র দেওয়া আছে। চাবি খোলা অবস্থায় এবি এর মধ্য দিয়ে, এই যে এবি এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। যদি চাবি খোলা থাকে তাহলে দেখো এটা ওপেন, তাহলে এদিক দিয়ে কিন্তু কোনো বিদ্যুৎ প্রবাহিত হইতে পারতেছে না, আইটির মান 0। সো আমাদের এই পার্টটা কিন্তু পুরোপুরি তখন অকেজ হয়ে যাবে। চাবি খোলা থাকলে এই পার্টটা পুরো বাদ হয়ে যাবে। সো আমি যদি এখন আমাদের
চিত্রটা আবার একটু সুন্দর মতো আঁকি। এই চিত্রটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। বাকি যে তিনটা এলিমেন্ট আছে ওগুলা কিন্তু বাদ হয়ে গেছে, যেহেতু আমাদের চাবিটা খোলা আছে, এখন কোনো কাজে আসতেছে না। তাহলে এইটা হচ্ছে 9 ভোল্টেজের ব্যাটারি, এটা হচ্ছে 5 ওহম, এইটা হচ্ছে 8 ওহম। এখন বলছে এদিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ নির্ণয় করতে। এদিক দিয়ে যেই প্রবাহটা হবে সেটা হবে আমাদের মূল প্রবাহ, এবং আমরা মূল প্রবাহ খুবই সহজে নির্ণয় করতে পারবো। I সমান B/R, আর ইকুইভ্যালেন্ট বলতে পারি। ভি এর মান হচ্ছে আমাদের 9, আর আর ইকুইভ্যালেন্ট তো খুবই সহজ, আমাদের দুইটা রোধ হচ্ছে সিরিজে আছে, সো 5 + 8 হবে 13 ওহম। সো এখন যদি ভ্যালুগুলো বসে দিই তাহলে আমাদের অ্যান্সার চলে আসতেছে। সো আমরা এটা অ্যান্সার লিখতে পারি, অথবা আমরা ক্যালকুলেটর দিয়ে দশমিক যুক্ত মানটাও নির্ণয় করতে পারি। দশমিক যুক্ত মান যদি আমরা বের করি তাহলে পাচ্ছি 0.6923 এম্পিয়ার। তাহলে কিন্তু আমরা এ বি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা নির্ণয় করে ফেলছি। গ নাম্বারটা হয়ে গেছে। সো এখন গ নাম্বারটা দেখো, ঘ নাম্বারে বলছে চাবিকে বন্ধ অবস্থায়। সো চাবি বন্ধ অবস্থায় এবং খোলা অবস্থায় এ বি এর দুই প্রান্তের বিয়োগ পার্থক্যের পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো চাবি খোলা অবস্থায় এ বি এর দুই প্রান্তের বিয়োগ পার্থক্য বের করব এবং বন্ধ অবস্থায় বের করব। সো এতক্ষণ যেহেতু আমরা খোলা অবস্থায় নির্ণয় করছি, আমরা প্রথমে তাহলে খোলা অবস্থায় বের করে নিই। খোলা অবস্থায় হচ্ছে এই দুই বিন্দুর বিয়োগ পার্থক্য নির্ণয় করব। সো বিয়োগ পার্থক্য যদি নির্ণয় করতে চাই তাহলে খুবই সহজ, আমরা কি করব, এইটার ভোল্টেজ ড্রপটা এইটার ভোল্টেজ ড্রপটা বের করব। এইটার ভোল্টেজ ড্রপটাই হবে এই দুই বিন্দুর বিয়োগ পার্থক্য। তো এই জায়গায় আমরা কি ইউজ করতে পারি, এই জায়গায় আমরা হচ্ছে বিডিআর বা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি। সো 8 ডিভাইডেড বাই হবে 5 + 8 ইন্টু টোটাল ভোল্টেজ, যেটা হচ্ছে আমাদের 9, তার মানে 8/13 ইন্টু 9। এইটা করলে আমরা আমাদের এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপটা পেয়ে যাব। 8 ইন্টু 9 ডিভাইডেড বাই 13, 5.5384 ভোল্টেজ। সো দেখো আমরা কিন্তু চাবি খোলা অবস্থায় এ বি এর দুই বিন্দুর বিয়োগ পার্থক্য নির্ণয় করে ফেলছি। এখন তাহলে আমরা কি করব, এখন তাহলে আমরা চাবি বন্ধ অবস্থায়, চাবি বন্ধ মানে হচ্ছে সুইচটা অন করছি, ঠিক আছে। এখন চাবি বন্ধ বা সুইচ অন অবস্থায় এ বি এর দুই প্রান্তের বিয়োগ পার্থক্য নির্ণয় করব। এটা আমরা নেক্সট পেজে করি। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, এই জায়গায় দেখো যখন আমাদের সুইচটা অন হবে তখন কিন্তু আমাদের I2 এর একটা মান থাকবে, I2 শূন্য হবে না, এদিক দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হবে। তো এই জায়গায় যেহেতু দুইটা সোর্স আছে, সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কেবিএল অ্যাপ্লাই করতে পারি, কেবিএল কেসিএল এগুলো অ্যাপ্লাই করতে পারি। সো আমরা কি করব, আমরা হচ্ছে এই নোডের মধ্যে কেসিএল অ্যাপ্লাই করব। এটা হচ্ছে আমাদের I1 চিত্রে দেওয়া আছে, এটা হচ্ছে I2, বাট এই দিকের কারেন্টের কোনো নাম দেওয়া নাই, এটাকে আমরা I3 নাম দিলাম। তো আমরা যদি এ নোডের মধ্যে কেসিএল অ্যাপ্লাই করি, করতেছি আমরা এ নোডের মধ্যে, তাহলে আমরা বলতে পারি ইনকামিং কারেন্ট সমান হচ্ছে আউটগোয়িং কারেন্ট। এই নোডের মধ্যে কারেন্ট প্রবেশ করতেছে শুধুমাত্র I1, আচ্ছা I2 প্রবেশ করতেছে, তাহলে I1 + I2 এই দুটা হচ্ছে ইনকামিং কারেন্ট, সমান হবে আউটগোয়িং কারেন্ট যেটা হচ্ছে I3, ঠিক আছে। অথবা এটাকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে লিখতে পারবো I1 + I2, বাম পাশে দিয়ে আসলাম -I3 সমান হচ্ছে 0। তাহলে দেখো আমরা কিন্তু একটা সমীকরণ পেয়ে গেছি। আমাদের দেখো তিনটা আননোন আছে, সো তিনটা সমীকরণ বানাইতে হবে। আরেকটা সমীকরণ আমি হচ্ছে এদিকে আমাদের
লুপ ইউজ করে এদিকে একটা লুপ চিন্তা করতে পারি এবং এই লুপের মধ্যে সকল এলিমেন্টের ভোল্টেজের সমষ্টি হচ্ছে শূন্য হবে। ঠিক আছে, সকল এলিমেন্টের ভোল্টেজের যেই সমষ্টিটা সেটা হচ্ছে আমাদের শূন্য হবে। সো দেখো, আচ্ছা এর আগে আমি একটা জিনিস দিয়ে নেই যে এইটা হচ্ছে আমাদের মাইনাস, এটা হচ্ছে প্লাস। এদিকে যেহেতু কারেন্ট I1 প্রবেশ করতেছে, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। কারেন্ট প্রবেশ করলে হচ্ছে প্লাস। এইটা যদি তুমি হচ্ছে দিয়ে না, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আমরা হচ্ছে খুব সহজে নির্ণয় করতে পারবো। এভাবে লুপ নিলে ফার্স্টে করতেছে হচ্ছে মাইনাস, ফার্স্টে যেহেতু মাইনাস করতেছে আমি বলবো -9 প্লাস 5 ইন্টু I1, 5 ইন্টু I1। কেন? কারণ বি সমান হচ্ছে I ইন্টু আর। সো আমি যদি হচ্ছে I ইন্টু আর করি তাহলে আমি ওই এলিমেন্টের ভোল্টেজ ড্রপটা নির্ণয় করতে পারবো। তাহলে এটা হবে 5 ইন্টু I1 প্লাস 8 ইন্টু I3, 8 ইন্টু I3, এইগুলোর সমষ্টি কত হবে? শূন্য হবে। এটা হচ্ছে আমাদের কেবিএল বা কারশফ ভোল্টেজ ল। আচ্ছা, সো আমি হচ্ছে একটু সাজায় লিখি, 5I1, I2 নাই মানে 0 প্লাস 8I3 সমান হচ্ছে 9। তাহলে দেখো আমি কিন্তু আরেকটা সমীকরণ পেয়ে গেছি। আমাদের টোটাল লাগবে 3টা সমীকরণ, কারণ 3টা আননোন আছে। ওকে, সো আমি আরেকটা লুপ হচ্ছে এটা নিতে পারি, আরেকটা লুপ তুমি চাইলে এইটা নিতে পারো, এই পুরোটা মিলে একটা লুপ নিতে পারো, অথবা তুমি কি করতে পারো, তুমি হচ্ছে এইটা একটা লুপ চিন্তা করতে পারো। আমি হচ্ছে এইটা একটা লুপ চিন্তা করি, তাহলে ফার্স্টে পাবো -7, ফার্স্টে পাবো কত? -7, -7 -8I3, -8I3 -6I2, -6I2 সমান হচ্ছে 0। সাজায় লিখলে হবে হচ্ছে 0 প্লাস 0 -6I2 -8I3 = 7। সো আমরা কিন্তু 3টা সমীকরণ পেয়ে গেছি। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই সমীকরণটা সলভ করতে পারি। এটা আসলে হাতে করার কোনো প্রয়োজন নাই, তুমি ফিজিক্সের মধ্যে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করে করতে পারবা, এবং ক্যালকুলেটর ইউজ করে করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে, সো আমরা হচ্ছে ক্যালকুলেটর মোডে যাব, মোডে যেয়ে হচ্ছে ইকুয়েশনগুলো বসে দ্রুত সলভ করে ফেলবো। আননোন আছে আমাদের 3টা। আচ্ছা, তাহলে 1 1 -1 0 508 508 9 0 -6 -8 7। আচ্ছা, আমাদের আসছে হচ্ছে 91/59, 1.5423। সো I1 হচ্ছে আমাদের বের হয়েছে, এই জায়গায় লিখি, I1 বের হয়েছে 1.5423 এম্পিয়ার। I2 বের হয়েছে -1.3813। মাইনাস মানে হচ্ছে আমরা যেই ডিরেকশন চিন্তা করছিলাম তার বিপরীত দিকে কারেন্টের ফ্লোটা হচ্ছে। যেমন দেখো, এদিকে হচ্ছে আমরা চিন্তা করছিলাম আমাদের I2 ডিরেকশন, যেহেতু মাইনাস পাইছি, সো অ্যাকচুয়ালি কারেন্টের ফ্লো হচ্ছে এর বিপরীত দিকে। .1610 এম্পিয়ার। সো আমরা চাচ্ছি এবির বিভব পার্থক্য নির্ণয় করতে। এবির বিভব পার্থক্য কি হবে? এই I3 × 8, এই রেজিস্ট্যান্সের যে ভোল্টেজ ড্রপটা আছে এইটাই হচ্ছে আমাদের এ ও বি বিন্দুর বিভব পার্থক্য হবে। এ ও বি বিন্দুর বিভব পার্থক্য কী হবে?
এই ভোল্টেজ ড্রপটা হবে। সো এই ভোল্টেজ ড্রপটা আমরা কিন্তু ইজিলি বের করতে পারবো I3 ইন্টু আর দিয়ে। I3 এর মান আমরা বের করলাম 0.1610, আর হচ্ছে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 8, তাহলে 8 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসতেছে 8 ইন্টু 0.1610, 1.22, 1.288 ভোল্টেজ। আমাদের কি বের করতে বলছে? পরিবর্তন বের করতে বলছে, পরিবর্তনটা বের করতে বলছে। সো আমরা এখন যদি দুইটা বিয়োগ করে দেই তাহলেই কিন্তু পরিবর্তনটা বের হয়ে যাবে। এইটা মনে করে প্রাইম দিলাম, তাহলে আমরা বিএবি থেকে বিএবি প্রাইম যদি হচ্ছে বিয়োগ করি তাহলেই কিন্তু আমরা পরিবর্তনটা নির্ণয় করে ফেলতে পারবো। বিএবি ছিল 5.5384, 5.5384 মাইনাস 1.288, 5.5384 মাইনাস এত, সো পাচ্ছি 4.2504 ভোল্টেজ। সো আমরা কিন্তু ডেল বি বের করে ফেলছি, আমাদের বিয়োগ পার্থক্যের যে পরিবর্তন এ ও বি বিন্দু সেটা নিয়ে করে ফেলছি, সেটা হচ্ছে 4.2504 ভোল্টেজ। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। এখন আমরা দিনাজপুর বোর্ডের প্রশ্নটি সলভ করব। চলো, গ নম্বর প্রশ্ন বলছে চাবি খোলা অবস্থায় এডিসি পথে প্রবাহের মান নির্ণয় করো। চাবি খোলা থাকা অবস্থায় কিন্তু এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, ঠিক আছে? আমাদের সুইচটা যখন ওপেন থাকবে, সুইচটা যদি ওপেন থাকে তাহলে কিন্তু এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না। সো তুমি এই পার্টটাকে বাদ দিতে পারো, ঠিক আছে? এই পার্টটাকে বাদ দিতে পারো, কিছু কারেন্ট যাবে এদিক দিয়ে আর কিছু কারেন্ট যাবে এদিক দিয়ে। এখন আমাদের এডিসি পথে যে এই পথ দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছে সেটা বের করতে হবে। এই পথ দিয়ে যে পরিমাণ কারেন্ট গেছে সেইটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমি যদি চিত্রটা একটু এদিকে সুন্দর মতো আঁকি, এটা হচ্ছে আমাদের 10 ওহম, এটা হচ্ছে আমাদের 20 ওহম, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 40। তো দেখো এই দুটো হচ্ছে সিরিজে আছে, এই যেমন দুটো হচ্ছে সিরিজে আছে। তো এটাকে যদি আমি আরেকটু সরল করি, 20 প্লাস 10 30, আবার 30 প্লাস 40 কত হয়? 70। এই দুটো সিরিজে আছে, সো 30 প্লাস 40 করে আমি 70 ওহম লিখতে পারি। এখন এই 30 এবং 70 ওহম কিসে আছে? সমান্তরালে আছে, সমান্তরালে আছে। তাহলে আমাদের তুলনা হবে 30 into 70 divided by 30 plus 70, উপর আমরা গুণ দিতে হবে, অথবা আমরা লিখতে পারি 1 by 30 plus 1 by 70, এইটার ইনভার্স। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের অ্যান্সারটা কত আসছে। 1 by 30, 1 by 70, দুটা ইনভার্স যদি আমরা করি তাহলে পাচ্ছি 21, তাহলে পাচ্ছি আমরা 21। আমাদের কি বের করতে হবে? প্রথমে মোট তড়িৎ প্রবাহ বের করতে হবে। মোট তড়িৎ প্রবাহ হচ্ছে E ডিভাইডেড বাই R ইকুইভ্যালেন্ট, এর মান দেওয়া আছে 24 ভোল্টেজ, 24 ডিভাইডেড বাই 21, 24 ডিভাইডেড বাই 21, 8/7 আসতেছে। আচ্ছা, 8/7 রাখি আমরা, 8/7 আসতেছে। আমাদের কি বের করতে বলছে? এডিসি পথে, এডিসি পথে কারেন্ট বের করতে বলছে, এই পথে কারেন্ট বের করতে বলছে। সো এই পথে যদি আমরা কারেন্ট বের করতে চাই, এটার নাম দিলাম মনে করো I1,
মোট ছিল আমাদের I। তো আমরা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলে যেটা অ্যাপ্লাই করতে পারি, সিরিয়াল অ্যাপ্লাই করতে পারি। তো সিরিয়াল যদি অ্যাপ্লাই করি, যেটা যখন বন্ধ থাকে তখন আমরা কি করব, যেদিক দিয়ে কারেন্ট বের করবো তার বিপরীত যোগ করব। তো 30 এর উপরে হবে, নিচে হবে 30 প্লাস 7 মোট তড়িৎ প্রবাহ, এটা হচ্ছে 8/7। এটাই কিন্তু আমাদের হচ্ছে I1 অথবা IADC লিখতে পারবো। I1 বা IADC দিয়ে এটা করতে প্রকাশ করতে পারবো। 30 into 8/7 0.3429 ampere। সো IADC বা ADC মধ্যে কারেন্টের মান হবে 0.3429। আশা করি আমরা বুঝতে পারছি পরেরটা ছিল। আচ্ছা, ক নম্বর থেকে আমরা গ নম্বরে বলছে চাবি বন্ধ অবস্থায় গ্যালভানোমিটারের মধ্য দিয়ে গতিশীল প্রবাহ মূল প্রবাহের 1/3 হবে কিনা। সো দেখো, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে কিন্তু আমাদের এই কুইশন বীজটি সাম্যাবস্থায় থাকবে না। সাম্যাবস্থায় থাকার শর্তই হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। এবং দেখো, এই জায়গায় কিন্তু রেশিওটা সমান না, P/Q = R/S। এটা তোমরা এটা দ্বিগুণ, কিন্তু এর তুলনায় কিন্তু এটা দ্বিগুণ না। তো আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটা কিন্তু কুইশনের সাম্যাবস্থা মেইনটেইন করতেছে, সাম্যাবস্থায় নাই। সো এই জায়গায় আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে কারেন্ট বের করতে হবে। দুইটা কারেন্ট বের করতে হবে, একটা হচ্ছে মূল প্রবাহ, এই আইটা বের করতে হবে, আর একটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে প্রবাহিত কারেন্ট সেটা বের করতে হবে। এই দুটো বের করতে পারলে কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে কি এক তৃতীয়াংশ হয় নাকি হয় না। ঠিক আছে, সো এটা আমরা হচ্ছে KCL অ্যাপ্লাই করে বের করতে পারি। এটা ডেল্টা থেকে ওয়াই তে কনভার্সন করে বের করা যায়, যেহেতু ডেল্টা টু ওয়াই কনভার্সন আমাদের বইয়ে নাই। সো আমরা কি করব, আমরা হচ্ছে KCL অ্যাপ্লাই করে করব। চলো ট্রাই করি এটা সলভ করার জন্য। আচ্ছা, প্রথমে তাহলে আমি কি করব, আমি হচ্ছে নাম দিয়ে নেই। এইটা হচ্ছে আমাদের মোট প্রবাহিত কারেন্ট, এইটাও কি হবে I। আচ্ছা, এটার নাম দিলাম মনে করো I1। ডিরেকশন হয় ইম্পর্টেন্ট, ডিরেকশন দিতে হবে। এটা আমাদের I1 এদিকে যাচ্ছে, এটা I2 এদিকে যাচ্ছে। এটাকে দিলাম IG অথবা I3 হতে পারে, I3 দিলাম। এটাকে দিলাম I4, এটাকে দিলাম মনে করো I5। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। প্রথমে আমি KCL অ্যাপ্লাই করব, এই পাশে KCL অ্যাপ্লাই করে কিছু ফর্মুলা মানে আমাদের ইকুয়েশন লিখবো, যেগুলো পাবো আর কি। কারণ অনেকগুলো ইকুয়েশন লাগবে আমাদের। এই জায়গায় আমরা কিন্তু অনেক করলাম, I1 I2 I3 I4 I5, মোট 6টা নোট আছে। সো কমপক্ষে 6টা ইকুয়েশন তোমার লাগবে। আচ্ছা, ফার্স্টে আমি KCL অ্যাপ্লাই করে কারশফ কারেন্ট ল বা কিরশফ কারেন্ট ল অ্যাপ্লাই করে আমরা হচ্ছে কয়টা ইকুয়েশন বের করব। যেমন এই নোডের মধ্যে যদি আমরা ইকুয়েশন বের করি তাহলে আমরা লিখতে পারবো ইনকামিং কারেন্ট সমান হচ্ছে আউটগোয়িং কারেন্ট। ইনকামিং কারেন্ট কোনটা, I। এই নোড থেকে কারেন্ট বের হচ্ছে কোন দুইটা, I1 এবং I2। সো I = I1 + I2 আমরা একটা ইকুয়েশন দেখতে পাই। আবার যদি ডি নোডে আমি ইকুয়েশন লিখি, ডি নোডের মধ্যে যদি ইকুয়েশন লিখি তাহলে দেখতে পাচ্ছি I2 ইন্টার করছে, I3 ইন্টার করছে, I5 টা বের হয়ে গেছে। সো I2 + I3 I2 + I3 ইকুয়াল টু হচ্ছে I। ইনকামিং কারেন্ট সমান হচ্ছে আউটগোয়িং কারেন্ট। অথবা এটাকে লিখতে পারছি, চলো এটা থাকবে। আবার তো এটা দেখি আমরা পরে যদি কোনো কিছু পাওয়া যায় তো লিখে রাখতে। আচ্ছা, বি নোডের জন্য লিখি আমরা সেভাবে। বি নোডে হচ্ছে I1 ইন্টার করছে, I3 I4 বের হয়েছে।
আরেকটা নোড আছে হচ্ছে এটা সি নোড, i4 i5 সমান রয়েছে r। সো কেসিএল অ্যাপ্লাই করে আমরা কিন্তু চারটা ইকুয়েশন পেয়েছি। এখন আমরা হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করে দেখব। কেভিএল অ্যাপ্লাই করে আমরা ইকুয়েশন দেখব। তো প্রথমে হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই নোডের মধ্যে আমাদের কেভিএল অ্যাপ্লাই করতে পারি। এখন দেখো আইডি যদি প্রবেশ করে এটা হবে প্লাস, যদি এখানে প্রবেশ করে তবে প্লাস এটা হবে। কেন যেটা করতে পারবো যদি কারো কেভিএল কেসিএল অ্যাপ্লাই করতে সমস্যা হয় তখন তুমি এভাবে চিহ্ন দিয়ে দিতে পারো। তো আমরা প্রথমে হচ্ছে যে লোকটা আঁকলাম এই লোকের মধ্যে দিয়ে কেভিএল অ্যাপ্লাই করব। কি হবে তাহলে পাচ্ছি -24 প্লাস 30 ইনটু i2 i1 যেটা ভোল্টেজটা হবে i ইনটু r যেটা হচ্ছে 30 ইনটু i2 এবং প্লাস কারণ আমি প্রথমে প্লাস পেয়েছি প্লাস 14 ইনটু i5 সো এইটা একটা ইকুয়েশন পাইলাম। ধরো আরেকটা ইকুয়েশন আমরা লিখতে পারি এরকম, এইটা ইকুয়েশন আমরা লিখতে পারি। সো এর জন্য আমরা অ্যাপ্লাই করি তাহলে পাবো -24 এটা দেখা যাচ্ছে না আমার মধ্যে, এটা কি -24 প্লাস 10 ইনটু i1 10 ইনটু i1 প্লাস 20 ইনটু i2 ইকুয়াল টু 0। আচ্ছা আরেকটা লাগবে আমাদের কমপক্ষে, এটা আমরা হচ্ছে এই দুটোর মধ্যে দিতে পারি, যেকোনো দুটোর মধ্যে দিতে পারবা, যেকোনো দুটোর মধ্যে ভোল্টেজ গুলার সমষ্টি প্রতিরোধ এলিমেন্টের ভোল্টেজের সমষ্টি বা ভোল্টেজের সমষ্টি আমাদের দিতে হবে। আচ্ছা সো এই দেখো তোমার হচ্ছে গ্যালোমিটার কিন্তু একটা রোধ হিসেবে কাজ করতেছে, এদিকে যেহেতু কারেন্ট রোধ করতেছে এটা হচ্ছে 5 এর কাছে। সো এটা হবে হচ্ছে 12 রেশিও হচ্ছে 12 কারেন্ট কত i3 12 ইনটু i3 মাইনাস 30 i2 ক্যালকুলেট করতে হবে -30 i2 প্লাস 10 i1 আচ্ছা সো এটা একটা রাইস ইকুয়েশন হয়েছে। আমার টার্গেটটা হচ্ছে এখন আমি এই ইকুয়েশনগুলোকে i1 i2 i3 এই তিনটা দিয়ে হচ্ছে প্রকাশ করব। অন্য কোনো না যেটা থাকে আমরা হচ্ছে এটাকে কনভার্ট করে i1 i2 i3 এই তিনটা দিয়ে, কারণ ক্যালকুলেটর দিয়ে কিন্তু 6টাই আননোন থাকলে কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো আমরা এই ইকুয়েশনগুলোকে একটু চেঞ্জ করে i1 i2 i3 এই তিনটা চলকে নিয়ে আসবো, অন্য কোনো চলকে থাকে না। তো দেখো i2 আছে সমস্যা নাই, i5 আছে এটা একটা সমস্যা, এটাকে কি করব আমরা i1 i2 বা i3 কে নিয়ে আসবো এবং এর জন্য আমরা কি করতে পারি এই ইকুয়েশনটা সাহায্য নিতে পারি, এই ইকুয়েশনটা আমরা কি করতে পারি সাহায্য নিতে পারি। সো এটাকে আমরা সাহায্য নিলাম i2 প্লাস i3 তাহলে আমরা i2 বলতে লিখতে পারি i2 প্লাস i3 14 এইগুলো সেমই থাকবে। এটাকে নাম্বার হিসেবে করি 24। ঠিক আছে, এখন আমি যদি আরেকটু বুঝাই দিই এটা আমরা কোন কালার দিয়ে দেখবো, সাদা কালার দিয়ে দেখো এই যে কিন্তু কোনো i1 নাই, এটা শূন্য, i2 কত আছে 30 প্লাস 40 70 আছে 70 i2 আর আছে হচ্ছে 40 i3 equal to 20। সো এই যে একটা সুন্দর ইকুয়েশন দিছি। এখন আমরা এটা দেখি, এটাতে সমস্যা হচ্ছে i1 সমস্যা না, সমস্যাটা হচ্ছে আমাদের i4। এখন হচ্ছে কেন i4টাকে আমরা কোন ইকুয়েশন দিয়ে রিপ্লেস করতে পারি
i4 টাকে আমরা হচ্ছে এটা দিয়ে সরাইতে পারি। i4 সমান হবে i1 মাইনাস i3, i4 সমান হবে i1 মাইনাস i3। দেখো 10i1 প্লাস 20 into i1 মাইনাস i3। এখন এটাকে যদি আমি একটু আচ্ছা 24 টা মূল্য বাদ দিছি, এটাকে আমাদেরকে অবশ্যই লেখা লাগবে। এটার ইকুয়েশনটা হবে হচ্ছে 20 আর 10 যোগ করলে হবে 30 i1 i2 তো নাই 0 লিখতে পারি মাইনাস 20 i2 ইকুয়াল টু 20। এবং এইটা কিন্তু তোমার মোটামুটি বোঝানো আছে i1 i2 i3 আছে, এটাকে রাখতেছে করা আছে i1 minus 30 i2 plus 12 i3। সো এই তিনটা ইকুয়েশন দেখো একটু ক্যালকুলেট, এই তিনটা ইকুয়েশন কিন্তু আমাদের তিন টার্মস করে আনা আছে i1 i2 i3 তিন টার্ম এবং তিন ইকুয়েশন আছে। সো এটা কিন্তু এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে ইজিলি সলভ করতে পারি। সো সবাই একটু ক্যালকুলেটরে হচ্ছে আমরা বেরগুলো দিয়ে হচ্ছে মানটা বের করে দেই, ঠিক আছে? আচ্ছা I use this 0.306 I3 access হচ্ছে আমাদের 0.068। সবাই একটু দেখো আমাদের বেরগুলো ঠিক আছে, কারণ হচ্ছে একটা যদি আমাদের হচ্ছে ভুল হয় তাহলে কিন্তু পুরো ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে। তো খুবই কেয়ারফুলি করতে হবে। আমাদের ঠিক আছে ভুল থাকতে পারে, সবাই একটু দেখো। বাট ক্যালকুলেশনটা হচ্ছে এরকম যেরকম ভাবে আমি করছি, ক্যালকুলেশন হচ্ছে অবশ্যই তাদের করতে হবে। এখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে আমাদের বের করতে হবে মোট প্রবাহ এবং বের করতে হবে, আর হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহটা বের করতে হবে। সো মোট প্রবাহটা দেখো, মোট প্রবাহটা হচ্ছে I, এবং I সমান কি? I সমান হচ্ছে I1 প্লাস I, যেটা আমরা এই নোট থেকে বলতে পারি I সমান হবে I1 প্লাস I। তো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা আমাদের মোট প্রবাহটা পেয়ে যাব। তো আমরা হচ্ছে 0.84 প্লাস 0.3064 1.146। আর যদি আমরা IG বা গ্যালভানোমিটারের কারেন্টটা বলি সেটা হচ্ছে আমাদের I3 হবে হচ্ছে 0.068 এবং এইটার তিন গুণ কি এটা আমরা যদি রেশিও বের করি তাহলে কিন্তু বুঝতে পারবো। আচ্ছা এটা একটু এই পাশে করি, তাহলে আমরা হচ্ছে রেশিও বের করি। রেশিও যদি 3 বের হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো 3/1 হচ্ছে না, এটা হচ্ছে না। তো আমরা আমাদের মোট প্রবাহকে
আমাদের গ্যালোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টকে ভাগ করব 0.06 ফিট। বেরোচ্ছে কিন্তু বেরোচ্ছে না 17.96 বেরোচ্ছে 18 এর কাছাকাছি বেরোচ্ছে মানে 18 গুণ বেশি এক এটা কি বলা যায় না এক 18 বা 18 ভাগের এক ভাগ 18 ভাগের এক সো আমাদের এক তৃতীয়াংশ হচ্ছে না आंसर হচ্ছে 18 ভাগের এক গ্যালোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট 18 ভাগের এক সো মনে হয় বুঝতে পারছো এটা একটু অন্য টাইপের ম্যাথ ছিল নরমাল টাইপের ম্যাথ কিন্তু বোর্ড করে আসলে দেখে সবাই এই ম্যাথটা একটু প্র্যাকটিস করুন বিদ্যাপর বোর্ডে আসছে ঠিক আছে আচ্ছা তো আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই আমরা এটা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ডের একটা প্রশ্ন এইটা কিন্তু দেখো 200 মিটার মতো মনে হচ্ছে শুধুমাত্র K1 চাবি বন্ধ অবস্থায় K1 বন্ধ বাকিগুলো কিন্তু তার মানে কি খোলা K1 টা কোথায় K1 টা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের বন্ধ এটা হচ্ছে খোলা এটা খোলা থাকলে কিন্তু এইটা আমাদের কাজ করবে না এইটাও কি হবে না কাজ করবে না কারণ এদিক দিয়ে কারেন্ট যেতে পারবে না সো এইটাও বাদ আর এটাও বাদ তারপর কি বলছে মোট প্রবাহ নির্ণয় করতে এই যে আমাদের মোট প্রবাহটা নির্ণয় করতে হবে মোট প্রবাহ নির্ণয় করতে হবে সো আমি প্রথমে সার্কিটটা একটু এদিকে সরলভাবে এঁকে নিই এটা একটা রোধ এটা একটা রোধ এটা একটা রোধ এরকম একটা চিত্র এখন দেখো আমাদের উপরের যে দুটো আছে এই দুটো কিন্তু কিসে আছে সিরিজ আছে 5 এবং 15 কিসে আছে সিরিজ আছে আর সেম ভাবে এই দুটো কিন্তু সিরিজ আছে 20 এবং হচ্ছে 100 মনে করো আমি আর সরল করতেছি এই সাইডটাকে তাহলে 15 পাঁচ 20 100 আর 20 120 সো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে এই দুটো সমান্তরালে আছে এইটাকে হচ্ছে একটাতে পরিণত করতে হবে এইটাকে একটাতে পরিণত করতে হবে তাহলে 1/20 প্লাস 1/120 এইটার ইনভার্স করলে কিন্তু আমরা আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে যাব সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে সো আমরা এখন ক্যালকুলেশনটা করব 1/20 plus 1/120 120 by 7 আসছে 120 divided by 7 এটা আসছে আমাদের কি করতে হবে মোট প্রবাহ বের করতে হবে খুবই সহজ আমরা এটার মধ্যে 6 ভোল্টেজ আমরা 6 কে যদি আমরা হচ্ছে আমাদের তুলনা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা অ্যানসার পেয়ে যাব 6 দিয়ে আমরা হচ্ছে 6 কে এটা দিয়ে ভাগ করব 6 কে দিয়ে ভাগ করলে আসছে হচ্ছে 7/20 অথবা তুমি বলতে পারো 0.35 এম্পিয়ার সো বর্তনীর মোট প্রবাহ হবে 0.35 এম্পিয়ার সো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের অ্যানসার গ নম্বর প্রশ্নটা দেখি গ নম্বর প্রশ্ন কি বলছে উদ্দীপকের বর্তনীর সম্পূর্ণ চাবি বন্ধ অবস্থায় সবগুলো বন্ধ আগে সত্যি বন্ধ ছিল এবার কিন্তু এইটাও বন্ধ আবার এইটাও বন্ধ সবগুলো চাবি বন্ধ অবস্থায় P1 রোধের কিরূপ পরিবর্তন করলে গ্যালোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না গ্যালোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না মানে হচ্ছে আমাদের এই বৈষম্য দৃষ্টি সাম্যাবস্থায় থাকবে এবং আমরা জানি সাম্যাবস্থায় থাকার শর্ত হচ্ছে P/Q সমান 4/S এই রেশিও মেইনটেইন করবে কখন যখন সাম্যাবস্থায় থাকবে তখন তো আমরা প্রথমে এই রেশিও দিয়ে এইটার মান কত হওয়া উচিত আমরা সেটা বের করতে পারি কত হইলে সাম্যাবস্থায় থাকবে এবং গ্যালোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যাবে না আমরা সেটা করব যদি আমাদের 140 সাম্যাবস্থায় থাকে তাহলে অবশ্যই কি করতে হবে এই রেশিওটা মেইনটেইন করতে হবে
পি বাই কিউ সমান হচ্ছে আর বাই এক্স। তো ধরে নেই এটা হচ্ছে তোমার পি, এটা তোমার কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এক্স। মনে রাখবে পি কিউ আর এক্স, পি কিউ আর যেটা হচ্ছে ডেটা একটা ফর্ম তৈরি করতেছে, যে ফর্ম তৈরি করতেছে। সো পি এর মান তো বের করব আমরা, যে পি এর মান কত বের জিনিসটা হচ্ছে। তো বাকি বের করব আমরা বসাই দিই। কিউ হচ্ছে 15, পি বাই কিউ আর বাই এস। সো আর হচ্ছে 20 আর এস হচ্ছে আমাদের 100। তাহলে দেখি আমাদের মান কত আছে, 20 ইনটু 15 বের হচ্ছে 100। কি আসছে আমাদের অ্যান্সার কত আসছে? অ্যান্সার হচ্ছে 3 আসছে। তো দেখো এখন আমাদের এই জায়গায় আছে হচ্ছে এরকম ভাবে একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে p1, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে p1। তো আমরা চিন্তা করি যে আমাদের p1 এর মানটা কত হতে পারে, p1 এর মানটা কত হওয়া উচিত সেটা আমরা বের করি। আমাদের এই কোয়াড্রা থেকে কত মান পাবো আমরা, কোয়াড্রা থেকে মান পাবো হচ্ছে 3। তো আমরা বলতে পারি যে এই দুটো সমান্তরালে আছে, তাহলে উপরে হবে গুণ, নিচে হবে যোগ, উপরে হবে গুণ, নিচে হবে যোগ, সমান হবে হচ্ছে কত 3। সো 5p1 আর গুণ করলে হবে হচ্ছে 3p1 প্লাস 15। পাচ্ছি 2p1 সমান হচ্ছে 15, p1 এর মান হবে হচ্ছে 7.5, p1 এর মান হবে হচ্ছে 7.5। আমরা বলতে পারি যে আমাদের এই p1 এর মান যেটা হচ্ছে 10 ওহম আছে, এটাকে সরায় যদি আমরা হচ্ছে 7.5 ওহম দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে কিন্তু আমাদের কোশ্চেন পৃষ্ঠ সমস্যা থাকবে এবং আই এর শূন্য হবে। অথবা দেখো, অথবা আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এইটার সমান্তরালে আরেকটা রুট যুক্ত করতে পারি। এইটার সমান্তরালে যদি আরেকটা রুট যুক্ত করি আমরা, তখন কিন্তু এইটার মানটা 10 থেকে কমে 7.5 করা সম্ভব, 10 থেকে কমে 7.5 করা সম্ভব। এবং এর জন্য কি করতে হবে, একটা রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের সমান্তরালে যুক্ত করতে হবে। সো আমরা দুই ধরনের অ্যানসারটা বলতে পারি। একটা অ্যানসার বলতে পারি যে আমরা এই পিয়নটাকে হচ্ছে সরায়া 7.5 ওহম দ্বারা প্রতিস্থাপন করব, এটাকে সরাবো, সরাই কি করব 7.5 ওহম রোধ দ্বারা প্রতিস্থাপন করব, রোধ দ্বারা প্রতিস্থাপন। আরেকটা বলতে পারি যে আমরা প্যারালালে একটা রেজিস্ট্যান্স অ্যাড করব, প্যারালাল রেজিস্ট্যান্স অ্যাড করব। এবার আমাদের প্যারালাল হলো হচ্ছে x মানের রোধ অ্যাড করব, এবং যার কারণে হচ্ছে আমাদের মোট রেজিস্ট্যান্স কত হবে 7.5 ওহম। সো এটা আমরা এটা বলতে পারি যে n * x গুণ, যেহেতু প্যারালালে আছে, গুণ বাই যোগ। এইটা মান কত হতে হবে, এর মান কত হবে 7.5। সো 10x ইকুয়াল টু হচ্ছে 75 প্লাস 7.5x। তাহলে আমরা বলতে পারতেছি এটা যদি বাম পাশে নিয়ে আসি, 10x - 7.5x এটা হচ্ছে 2.5x ইনটু 70 ইকুয়াল টু 75। সো x এর মান পাচ্ছি আমরা 75 ডিভাইড বাই 2.5। আর হ্যাঁ কারণে সো 30 ওহম। তো দেখো আমরা হচ্ছে এটাকে প্রতিস্থাপন করতে পারি, অথবা এইটার সমান্তরালে 30 ওহম যুক্ত করতে পারি। 30 ওহম যুক্ত করেও আমরা হচ্ছে এটাকে সমস্যা তৈরি করতে পারবো, অথবা হচ্ছে এটাকে প্রতিস্থাপন করতে পারবো। প্রতিস্থাপন করতে হলে কি করতে হবে, আমাদের p1 টাকে সরায়, n1 টাকে সরায় কি করতে হবে 7.5 ওহম নিয়ে আসতে হবে, 7.5 ওহম নিয়ে আসতে হবে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। এটা ছিল আমাদের ময়মনসিংহ বোর্ডের ম্যাথ। আরেকটা আমাদের প্রশ্ন আছে ময়মনসিংহ বোর্ডে, ময়মনসিংহ বোর্ডে হচ্ছে যেটা থেকে দুটো প্রশ্ন আছে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডে আছে। আচ্ছা এটা আমরা দেখি, এটা আমাদের লাস্ট প্রশ্ন, 0 ওহম রোধের গ্যালভানোমিটার। আচ্ছা এটা আমাদের প্রশ্নে ভুল আছে, 0 ওহম থাকা পসিবল না,
কারণ 0 ওহম থাকলে তো শর্ট সার্কিট অবস্থায় আছে। সো 0 ওহম অবশ্যই থাকবে না। এই জায়গায় হচ্ছে আমাদের কোশ্চেনটা সম্ভবত হচ্ছে 100 ওহম হবে। এটা হবে হচ্ছে 100 ওহম। ওকে, 100 ওহম রোধের গ্যালোমিটার 5 ওহম শান্ট নিয়ে একটি তড়িৎ বর্তনী তৈরি করা হলো। গ্যালোমিটারের প্রবাহ হচ্ছে 0.46 এম্পিয়ার। আচ্ছা, 5 প্রশ্ন কি? নম্বরে বলছে শান্টের প্রবাহ বের করো। শান্টের প্রবাহ বের করো। তবে ডায়াগ্রামটা একটু আলাদা আঁকি। আমাদের ই এর মান কত? ই এর মান কিন্তু দেওয়া নেই। আমাদের যে তড়িৎ কোষ আছে এটা কিন্তু মান দেওয়া নেই। এটা মানটা লাগবে না। একটা হচ্ছে 100 ওহম, আর একটা হচ্ছে 5 ওহম। শান্টের মানটা হচ্ছে 5 ওহম। এটাকে দিলাম হচ্ছে জি, এটা হচ্ছে আমাদের 100 ওহম, আর এটা হচ্ছে আমাদের এক্স 5 ওহম। আমাদের তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে। তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে হচ্ছে 0.46 এম্পিয়ার, যেটা হচ্ছে আমাদের গ্যালোমিটার দিয়ে প্রবাহিত করছে। এটা হচ্ছে 0.46 এম্পিয়ার। আমাদের বের করতে বলছে এইটা দিয়ে শান্ট দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। শান্ট দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা আমাদের কারেন্টের রুল দিয়ে ফার্স্ট কি করব? ফার্স্ট হচ্ছে আই বের করব, মোট প্রবাহ বের করব। ফার্স্টে মোট প্রবাহ বের করব এবং দেন হচ্ছে আইএস বের করব। এটা হচ্ছে আমাদের টার্গেট। এই জায়গায় আমরা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি। কারেন্ট ডিভাইডার রুল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি আইএস ইকুয়াল টু, যেহেতু শান্ট দিয়ে প্রবাহিত দুঃখিত শান্টের কারেন্ট তো আমাদের পরবর্তীতে বের করব। আমরা ফার্স্টে হচ্ছে আইজি বাই এস করব। গ্যালোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা ইউজ করব আমরা, কারণ আমরা আইজি জানি। তো এটা হবে আইজি। যেহেতু এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান বের করতেছি, সো বিপরীতটা হচ্ছে উপরে হবে 5 টা উপরে হবে, নিচে হবে 100 প্লাস 5 ইনটু মোট কারেন্ট যেটা হচ্ছে আমাদের আই। এটার মান জানি, সো আমরা কিন্তু ইজিলি আই এর মানটা বের করতে পারবো। সো আই ইকুয়াল টু হবে এই ডান পাশে নিয়ে এসে উল্টায় যাবে 105 ডিভাইডেড বাই হচ্ছে 0.46 ইনটু 105 ডিভাইডেড বাই 5। এখন দেখি আমাদের অ্যান্সারটা কত আসে। 0.46 ইনটু 105 divided by 5 9.66 আসে। ঠিক আছে, সো আমাদের কিন্তু ফার্স্ট স্টেপ হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড স্টেপ করতে হবে। আগে বের করতে হবে শান্টের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত বের করতে হবে। এইটা আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে এই জায়গায় আমরা হচ্ছে সিরিয়াল অ্যাপ্লাই করতে পারি, কারেন্ট লেভেল রুল অ্যাপ্লাই করতে পারি। কারেন্ট লেভেল রুল অ্যাপ্লাই করে আইএস আমরা বের করতে পারি। কারেন্ট লেভেল রুল যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো আমরা এটার মধ্যে দিয়ে কারেন্ট বের করব। সো বিপরীত টপটা হবে, নিচে হবে 2 জুল ইনটু মোট কারেন্ট যেটা হচ্ছে 9.66। তো যদি আমরা এই ইকুয়েশন করি তাহলে পাচ্ছি 100 ডিভাইডেড বাই 105 ইনটু 9.66 9.2। এটাকে আমরা সহজভাবে করতে পারি। এটাকে আমরা যদি সহজভাবে করি তাহলে দেখো তুমি হচ্ছে এইটা জানো, এইটাও জানো, এটা দেখো, তাহলে আমরা হচ্ছে জায়গায় কেসিএল অ্যাপ্লাই করতে পারি। আমরা যদি এই নোডে কেসিএল অ্যাপ্লাই করি তাহলে বলতে পারি ইনকামিং কারেন্ট সমান হচ্ছে আউটগোয়িং কারেন্ট। প্রবেশ করছে হচ্ছে আই, বের হইছে হচ্ছে আইএস প্লাস আইজি। তাহলে আইএস সমান কি হবে? আইএস সমান হবে আই মাইনাস আইজি। আই এর মান কত বের করছি আমরা 9.66। আইজি এর মান কত? আইজি এর মান হচ্ছে প্রশ্নে দেওয়া ছিল 0.46। তো বিয়োগ করে কিন্তু আমরা সেম আনসারই পাচ্ছি। এটা আমাদের 9.2 হবে। সেটা দিয়ে করতে পারো, কত এটা দিয়ে করতে পারো। সো আশা করি আমরা একটু বুঝতে পারছি, মোটামুটি সহজ ছিল। আমাদের লাস্ট ক্লাসে দেখি আমরা বর্তনীর শান্টের সাথে সিরিজে একটা রোধ যুক্ত করা হয়েছে, যেটা হচ্ছে মূল প্রবাহের 20% হবে। যদি আমরা আমাদের এই শান্টের সাথে একটা সিরিজে 5 ওহম মানের রোধ অ্যাড করি
তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে 20%, মূল প্রবাহ 20%। এটা কি সত্য? এটা সত্য না। এই সত্য না সত্য না আমাদের হচ্ছে প্রুফ করতে হবে, দেখো তো। তো চলো আমরা হচ্ছে শুরু করি। আচ্ছা, তো ফার্স্টে আমরা হচ্ছে ডায়াগ্রাম রাখি, আমাদের চিন্তা করতে সুবিধা হবে। এইটা ছিল হচ্ছে 5 ছিল আগে, এখন আমরা আরো 5 অ্যাড করছি, দ্যাট মিন্স এটা হচ্ছে 10 হয়ে যাবে। আর এইটা হচ্ছে আমাদের 100। ই এর মান আমাদের প্রশ্নে রাখা হয়। তো দেখো, এইবার যদি আমরা হচ্ছে এই জায়গায় আমাদের 5 এর সাথে আরেকটা রোধ অ্যাড করি, তাহলে কত হবে? 10 হবে। এবং 10 হলে কিন্তু আমাদের বর্তনীর যে মোট প্রবাহ আছে এইটা কিন্তু আগের তুলনায় চেঞ্জ হয়ে যাবে। পাশাপাশি এইটাও চেঞ্জ হবে, এইটাও চেঞ্জ হবে, এই তিনটা ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো আমাদের ফার্স্ট কাজ হবে ই এর মানটা নির্ণয় করা। আমাদের ফার্স্ট কাজ হবে এই বর্তনী না, আগের বর্তনী থেকে ই এর মানটা নির্ণয় করা। তো আমরা আমাদের আগের বর্তনী থেকে ই এর মানটা নির্ণয় করব। আগের মান বর্তনী থেকে আমরা হচ্ছে ই এর মানটা নির্ণয় করব। এটা হচ্ছে আমাদের কত ছিল? 5 ছিল, 100 ছিল, এরকম ছিল। আমাদের এই কারেন্ট ছিল হচ্ছে 9.66 অ্যাম্পিয়ার। আচ্ছা, সো আমরা চাচ্ছি ই এর মানটা নির্ণয় করার জন্য। তাহলে আমাদের I ইনটু R ইকুইভ্যালেন্ট করলে কিন্তু আমরা এটা বের করতে পারবো। আমাদের মোট প্রবাহ কত? 9.66। R ইকুইভ্যালেন্ট কত? R ইকুইভ্যালেন্ট কিন্তু আমরা আগে বের করি নাই। সো R ইকুইভ্যালেন্ট আমরা যদি সহজে বের করতে চাই, যেহেতু সমান্তরালে আছে, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে উপরে গুণ করব, নিচে যোগ করব। উপরে গুণ, নিচে। অথবা আমরা পাশে আর কি করে অন্যভাবে বের করে নিতে পারি। ফর এক্সাম্পল তুমি হচ্ছে এটা দিয়ে করতে পারো 1/5 1/100 8 আর ইনভার্স সেম মানে বের হবে। এখন আমরা যদি এই গুণটা করি তাহলে কিন্তু আমরা ই এর মানটা বের করতে পারবো। $46 অ্যাম্পিয়ার। সরি, 46 অ্যাম্পিয়ার মানে আমাদের একক হবে হচ্ছে ভোল্টেজ। সো আমাদের এই ধরনের কিছু লাগবে, আমাদের মেটার করতে গেলে আমাদের এই দুটো লাগবে। আমাদের ব্যাটারি আমরা চেঞ্জ করে নিই, সো এটা হবে 46 ভোল্টেজ। এখন আমাদের দুইটা কাজ হবে, আমরা হচ্ছে আমাদের মোট প্রবাহ বের করব এবং হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট বের করব, I2 বের করব। ঠিক আছে? এটা আমরা পরে বের করি। সো আমাদের কাজ হচ্ছে ফার্স্টে R ইকুইভ্যালেন্ট বের করতে হবে। এইটা বের করতে পারলে দেন হচ্ছে আমি মোট প্রবাহ I বের করতে পারবো। এবং মোট প্রবাহ I বের করার পর আমরা আসলে হচ্ছে কি করব? IG বের করব। এবং সবার শেষে হচ্ছে এইটা রেশিওটা বের করব, IG এবং I এর রেশিওটা বের করব। আচ্ছা, সো একটা হচ্ছে 10 5 সিরিজ আছে, তার মানে হচ্ছে 10, এটা হচ্ছে 100। এটা আমি এই জায়গায় লিখে দিই, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 100। এবং আমাদের যে ব্যাটারিটা আছে এটার বিয়োগ পার্থক্য হচ্ছে 46 ভোল্ট। সো আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। এই দুটো রোধ হচ্ছে সমান্তরালে আছে, তাহলে আমরা হচ্ছে গুণ বাই যোগ করতে পারি, উপরে গুণ নিচে হবে। টেন ইন্টু 100 ডিভাইডেড বাই 110 9.09। তাহলে আমাদের প্রথম কাজ হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে মোট প্রবাহ I বের করব। আমাদের মোট প্রবাহ I টা আমরা নির্ণয় করব। মোট প্রবাহ I সমান হবে
46 ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট যেটা হচ্ছে 9.06। 46 কে হচ্ছে আমরা 9.06 দিয়ে যদি ভাগ করি তাহলে পাচ্ছি 5.06 এমপিয়ার। যেটা আমি আগে বলছিলাম যে আমাদের কিন্তু তড়িৎ প্রবাহটা চেঞ্জ হয়। আগে এখানে তড়িৎ প্রবাহ ছিল হচ্ছে 4.66, এবার পাইছি কত 5.06, তার মানে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপর আমাদের কাজ হচ্ছে আইজি বের করা। আইজি বের করা তো আইজি বের করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে সিরিয়াল বা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। কারেন্ট ডিভাইডার রুল আমরা অ্যাপ্লাই করি, যে দুইটা রোধ আছে তাহলে আমরা কি করব, এর বিপরীতটা উপরে দিব, 10 ওহমটা উপরে দিব, নিচে হবে বাকি দুটো, মানে এই দুটো যোগ করে নিচে হবে 10 + 100 ইনটু মোট কারেন্ট যেটা হচ্ছে 5.06। তাহলে পাচ্ছি 10/110 ইনটু 5.06 0.46 পাচ্ছি। এখন আমাদের যে রেশিওটা বের করতে হবে, যেটাকে আসলেই কত পার্সেন্ট দেওয়া ছিল, 20% দেওয়া ছিল, এই 20% হয় নাকি হয় না, এখন আমাদের জাস্ট সেটা ক্লিয়ার করতে হবে। আমরা কি করব, আমরা হচ্ছে রেশিওটা বের করব, IG ডিভাইড বাই I 0.26 ডিভাইড বাই হচ্ছে 5.06 ইনটু 100 দিলে পার্সেন্টেজ চলে আসবে। So 0.46 divided by 5.06 9.09% আসছে। সো আমাদের আইডিটা হচ্ছে 9.09% অফ আই, মোট প্রবাহে 9%, কিন্তু প্রশ্নে বলা ছিল হচ্ছে 20%, প্রশ্নে বলা ছিল 20%, আমরা পাচ্ছি 9%। সো আমরা বলতে পারি যে আমাদের উক্তিটা সত্য নয়, আমাদের উক্তি যেটা প্রশ্নে বলা হয়েছে সেটা হচ্ছে সত্য নয়। তো এটা ছিল আমাদের লাস্ট প্রশ্ন। এরপর আমাদের আর কোনো প্রশ্ন নাই। তো আশা করি আমরা আমাদের এই প্রশ্নগুলো বুঝতে পারছি। তো আমাদের কমেন্টে হচ্ছে আমাদের এই কোশ্চেনগুলো পিডিএফ ফরম্যাট দেওয়া আছে, তো তোমরা হচ্ছে পিডিএফটা দেখে সলিউশন করা ট্রাই করো। যদি হচ্ছে কোনো ম্যাথে বা কোনো প্রশ্নের প্রবলেম হয় দেন হচ্ছে আমার এই ভিডিও থেকে দেবো। ধন্যবাদ সবাইকে, বাই।